আপনার কাছে একটা পূর্ণাঙ্গ ম্যানুস্ক্রিপ্ট আছে। এখন আপনি এটা জার্নালে কিভাবে সাবমিট করবেন এই বিষয়গুলো আজকে দেখানো হবে, ঠিক আছে? প্রথমত আমাদের কিছু জিনিস ক্লিয়ার হওয়া লাগবে যে আমরা আর্টিকেল কোথায় পাবলিশ করি। সহজ কথা বললে, আমরা আর্টিকেল পাবলিশ করি জার্নালে। আমরা আর্টিকেল পাবলিশ করি জার্নালে। যেমন আমার প্রথম আর্টিকেল পাবলিশ হয়েছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ মেন্টাল হেলথ অ্যান্ড এডিকশন, এই জার্নালে। আর এই জার্নালটা হচ্ছে স্প্রিঞ্জার জার্নাল। স্প্রিঞ্জার হচ্ছে ওই জার্নালের পাবলিশার। তাহলে সহজ কথা বললে, আর্টিকেল পাবলিশ হয় জার্নালে, আর জার্নাল গুলা সাধারণত পাবলিশারের আন্ডারে থাকে। পাবলিশারের বাইরে অনেক জার্নাল আছে, যেমন বিভিন্ন ইউনিভার্সিটি জার্নাল থাকে, বিভিন্ন অর্গানাইজেশনের জার্নাল থাকে, কিন্তু বড় একটা অংশ থাকে পাবলিশারের আন্ডারে, ঠিক আছে? অর্থাৎ আমাদের কাছে যদি একটা রেডি ম্যানুস্ক্রিপ্ট থাকে, আমরা সেটা জার্নালে পাবলিশ করব। আর জার্নালটা সাধারণত পাবলিশারের আন্ডারে থাকবে, অথবা ইউনিভার্সিটি জার্নালগুলোর আন্ডারে থাকবে, বা কোনো অর্গানাইজেশনের জার্নালের আন্ডারে থাকবে, ঠিক আছে? অর্থাৎ আর্টিকেল কিন্তু জার্নালেই পাবলিশ হবে, ঠিক আছে? ওকে, এখন প্রশ্ন করতে পারেন যে ভাই, তাহলে বর্তমান বিশ্বের সেরা বা বড় বড় পাবলিশার গুলা কারা আমরা যেখানে আর্টিকেল পাবলিশ করতে পারি? তো এখানে আমি ডিসিপ্লিন বেস কিছু পাবলিশারের নাম দিয়ে রাখতেছি, পাবলিশারের নাম, জার্নালের নাম না। কিন্তু আমি আবার বলি, স্কোপাস ইন্ডেক্স মানে ভালো জার্নাল দুনিয়াতে আছে প্রায় 44,000। এই 44,000 জার্নালে সব ডিসিপ্লিনের মানে ভিন্ন ভিন্ন ভাবে আমরা আর্টিকেল গুলো পাবলিশ করি। যেমন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জার্নাল আলাদা বা পাবলিশার আলাদা, আবার কমার্সের জার্নাল আলাদা, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? একটা জিনিস বুঝেন যে আমাদের অনেকে প্রশ্ন করে যে ভাই আমি একটা আর্টিকেল লিখছি, কোথায় পাবলিশ করবো? তখন আমি বলি, কি যদি আমাকে বলে যে ভাই আমার মনে হচ্ছে আমার শরীর খারাপ, আমি কোথায় ডাক্তার দেখাবো, এখন আপনার তো বলতে হবে আপনার কোন রোগ। রোগের বর্ণনা দিলেই তো কেবল বুঝে যাবে যে এটা কোন ডাক্তারের কাছে আপনি যাবেন। আপনি কি চক্ষু বিশেষজ্ঞের কাছে যাবেন, নাকি নাক কান গলা বিশেষজ্ঞের কাছে যাবেন, আপনার রোগের ধরন অনুযায়ী। ঠিক তেমনি আর্টিকেল আমরা কোন জার্নালে সাবমিট করব বা কোন জার্নালে পাবলিশ করব, সেটা নির্ভর করবে আপনার টাইটেল, অ্যাবস্ট্রাক্ট মানে সারসংক্ষেপ, কিওয়ার্ড, নানান বিষয়ের উপর নির্ভর করবে, ঠিক আছে? তো মূলত আমরা আর্টিকেল পাবলিশ করব জার্নালে। জার্নাল গুলো থাকে পাবলিশারের আন্ডারে। তো একটু সাউন্ড না করি প্লিজ। আচ্ছা, এখন আমি স্ক্রিনে জাস্ট কিছু নাম দেখাচ্ছি, যেমন যারা সায়েন্স এবং সায়েন্স রিলেটেড যে সাবজেক্ট গুলো আছে, সায়েন্স এবং সায়েন্স রিলেটেড সাবজেক্ট, সেই সাবজেক্ট গুলার বড় বড় পাবলিশার গুলার নাম আপনারা স্ক্রিনে দেখতে পারেন। যেমন নেচার, ওয়ার্ল্ডের সবচেয়ে প্রেস্টিজিয়াস পাবলিশার হচ্ছে নেচার। সায়েন্স, এটাও সবচেয়ে প্রেস্টিজিয়াস পাবলিশার সেল প্রেস। সেল প্রেসে আমার 3টা আর্টিকেল আছে। তো এলসবিয়ার, এগুলো এই যে যে নামগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য খুব বড় বড় পাবলিশার, মানে এদের অধীনে হাজার হাজার জার্নাল আছে। আবার মেডিসিন বা হেলথেরও যারা আর্টিকেল পাবলিশ করবেন, তাদেরও বড় বড় পাবলিশার আছে। এখানে এই যে যেমন বিএমজি, ব্রিটিশ মেডিকেল জার্নাল, এখানে আমার একটা আর্টিকেল আছে। তারপর এলসবিআর মাল্টি ডিসিপ্লিনারি, মানে এলসবিআর এ সব ডিসিপ্লিনের আর্টিকেলই পাবলিশ করা যায়। তো স্ক্রিনে আপনারা বড় বড় কিছু পাবলিশারের নাম দেখতে পাচ্ছেন। সোশ্যাল সায়েন্সের জন্য বিশেষ করে টেইলর ফ্রান্সিস সেইজ, এগুলো খুব বিখ্যাত, উইলি বা স্প্রিঞ্জার। মানে কিছু কিছু পাবলিশার অনেক ব্রড, যেমন স্প্রিঞ্জার, এলসবিআর এর অনেক ব্রড, এরা মোটামুটি সব ব্যাকগ্রাউন্ডে আর্টিকেল পাবলিশ করে। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড ভেদে, যে হিউম্যানিটিজ এগুলা, তারপর ইঞ্জিনিয়ারিং এগুলা, তো ব্যাকগ্রাউন্ড ভেদে আমি হচ্ছে বিভিন্ন পাবলিশারের নামগুলো দেখাচ্ছি। আচ্ছা, এখন যে পাবলিশার গুলো আসলে জার্নালের কতটুকু জায়গা জুড়ে আছে, এটা যদি বুঝতে চান, আমি জাস্ট খেয়াল করেন, এই যে স্ক্রিনে খেয়াল খেয়াল করেন, এই যে এখানে এই লিস্টে আছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় পাবলিশার গুলার নাম। এই লিস্টে বড় পাবলিশার গুলার নাম আছে। তো দেখেন, এলসবিআর, তারা হচ্ছে এই যে 2023 সালে 8 লাখ আর্টিকেল পাবলিশ করছে, ঠিক আছে? 2023 সালে তারা 8 লাখ আর্টিকেল পাবলিশ করছে, সোফার এই ডেটা অনুযায়ী আর কি। তারপর স্প্রিঞ্জার, মানে এই পাবলিশার 4,53,000 আর্টিকেল পাবলিশ করছে। আপনি বলতে পারেন যে ভাই একটা পাবলিশার এত জার্নাল কেমনে পাবলিশ করলো? আপনার বুঝতে হবে যে এলসবিআর হচ্ছে পাবলিশার, এর অধীনেই প্রায় 4,000 জার্নাল আছে। মানে এর অধীনেই প্রায় 4,000 জার্নাল আছে, ঠিক আছে? তারপর এখানে নামগুলা দেখতে পাচ্ছেন, মানে দুনিয়ার সবচেয়ে বড় বড় পাবলিশার গুলার নাম আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এগুলোর মধ্যে যদি আপনাদের আর্টিকেল পাবলিশ করেন, তাহলে বুঝবেন যে কোনো রিস্ক নাই। মানে টপ পাবলিশার সবগুলাই ভালো, দুই একটা পাবলিশার নিয়ে একটু কানাঘুষা আছে, যেমন এমডিপিআই, এটা নিয়ে একটু সন্দেহ আছে সবার। কিন্তু এগুলো, এর বাইরে এখানে সবগুলাই কিন্তু টপ পাবলিশার। অর্থাৎ এদের অধীনস্থ কোনো জার্নালে যদি আপনি আর্টিকেল জমা দেন, আপনার চেক করা লাগবে না যেটা ভুয়া জার্নাল কিনা, এগুলার সবগুলা জার্নালই ভালো, ঠিক আছে? আচ্ছা,
তো এই গেল আমাদের পাবলিশারের আলাপ, যে আমরা জার্নালে আর্টিকেল পাবলিশ করি, কিন্তু জার্নাল গুলো থাকে পাবলিশারের আন্ডারে, বড় বড় পাবলিশার গুলোর নাম আপনারা দেখে ফেললেন। ঠিক ঠিক আছে, ওকে। এখন কথা হলো যে আমার তো ম্যানুস্ক্রিপ্ট রেডি, আমার ম্যানুস্ক্রিপ্ট রেডি। তো এখন আমি কেমনে খুঁজবো, মানে কোন জার্নালে আর্টিকেল আমি পাবলিশ করব, এইটা আমরা কেমনে খুঁজবো? ঠিক আছে, কোন জার্নালে আর্টিকেল পাবলিশ করব এটা আমরা কেমনে খুঁজবো? তো এইটার নানান পদ্ধতি আছে। একটা হচ্ছে যে আপনি যদি আগে থেকেই ঠিক করে রাখেন যে অমুক জার্নালে আপনি আর্টিকেল সাবমিট করবেন, কারণ আপনি জানেন যে এই ফিল্ডে জার্নাল এগুলা, সেক্ষেত্রে আপনি আগে থেকেই ঠিক করে রাখতে পারেন যে অমুক জার্নালে আর্টিকেল পাবলিশ করবেন। অথবা আপনি নিজে যখন বিভিন্ন আর্টিকেল পড়ছেন, মানে আপনি ধরেন যে এই বিষয় নিয়ে কাজ করতেছেন, সেই বিষয় নিয়ে তো বিভিন্ন আর্টিকেল আপনার ঘাটাঘাটি করা হয়েছে, বিভিন্ন জার্নাল আপনি দেখছেন, তখন আপনি নোট টেক করতে পারেন যে হ্যাঁ এই জার্নালে আমার আর্টিকেল গুলো পাবলিশ করবো। অর্থাৎ একটা হইতে পারে আপনি পূর্ব থেকে নির্ধারণ করে রাখছেন যে অমুক জার্নালে আপনি আর্টিকেল পাবলিশ করবেন। আর আরেকটা হচ্ছে যে আপনার পূর্ব থেকে নির্ধারণ করা নাই, বরং আর্টিকেল রাইটিং শেষে এখন আপনি বিবেচনা করতেছেন যে আপনি কোথায় পাবলিশ করবেন। তো সেটা যদি হয়, তো কোন জার্নালে আর্টিকেল পাবলিশ করব সেটা নির্ধারণ করার নানান টেকনিক আছে। একটা টেকনিকের নাম হলো জার্নাল ফাইন্ডার, একটা টেকনিকের নাম হলো জার্নাল ফাইন্ডার, ঠিক আছে। আচ্ছা, জার্নাল ফাইন্ডারে যাওয়ার আগে বলি যে বর্তমান বিশ্বে কিছু ইন্ডেক্সিং আছে। ইন্ডেক্সিং মানে হচ্ছে যে এই তালিকাগুলার সব জার্নাল ভালো, যেমন স্কোপাস, এটা ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বিখ্যাত একটা ইন্ডেক্সিং সাইট। স্কোপাসের তালিকায় 44,000 জার্নাল আছে, 44,000 জার্নালই ভালো। ওয়েব অফ সায়েন্সের তালিকায় হাজার হাজার জার্নাল আছে, এগুলো ভালো। পাবমেড, দোয়াস, এরকম কিছু ইন্ডেক্সিং সাইট আছে, এদের তালিকায় যেসব জার্নাল থাকে জার্নালগুলো ভালো, ঠিক আছে। এখন আপনি কোন জার্নালে আর্টিকেল পাবলিশ করবেন এটা কেমনে খুঁজবেন? একটা হইতে পারে আপনি জাস্ট স্কোপাসের ওয়েবসাইটে গেলেন, এই যে স্কোপাস লিখে জাস্ট গুগলে সার্চ করলেন, হ্যাঁ স্কোপাস লিখে গুগলে সার্চ করলেন, এরপর স্কোপাসের যে পেজ আসলো সেখানে ঢুকলেন। খেয়াল করেন জাস্ট, এই যে আমি জাস্ট স্কোপাসের ওয়েবসাইটে ঢুকলাম, আমার কিন্তু অ্যাকাউন্ট নাই, জাস্ট মানে আপনারা সবাই পারবেন, আমি যেটাতে ঢুকছি। এরপর সোর্সে যাবেন, সোর্স, স্কোপাসে ঢুকে দেন সোর্সে যাবেন। সোর্সে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে, সোর্সের জায়গায় টাইটেলে ক্লিক করলে যে লেখা আছে সাবজেক্ট এরিয়া, মানে সহজ কথা হলো স্কোপাসের ওয়েবসাইটে গিয়ে সাবজেক্ট এরিয়া সিলেক্ট করে এবার আপনি যদি আপনার সাবজেক্টের নাম এখানে দেন, মনে করেন আপনি আপনার সাবজেক্টের নাম দিলেন বায়োটেকনোলজি, দেন আপনি অ্যাপ্লাইতে ক্লিক করলেন, এখানে সব সাবজেক্টের নাম নাম আছে। তো স্কোপাসে দেখেন বায়োটেকনোলজি নিয়ে 427টা জার্নাল আছে, শুধু বায়োটেকনোলজি ফিল্ডে। বুঝতে বুঝতে পারছেন? এখন বায়োটেকনোলজি ইটসেলফ তো একটা বড় এরিয়া, বায়োটেকনোলজির সাথে হয়তো অনেক শাখা প্রশাখা আছে। এখন আপনি নামগুলা দেখলে বুঝবেন কোনটা কোন শাখার জার্নাল। যেমন এটা হচ্ছে যে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, এটা হলো ফুড সায়েন্স এন্ড টেকনোলজি, মানে বায়োটেকনোলজির আন্ডারে 427টা ভালো ভালো জার্নাল আছে স্কোপ আছে তালিকাভুক্ত, ঠিক আছে। তো এখানে যে যে সাবজেক্টের আছেন না কেন, এখন অনেক হয়তো চ্যাট বক্সে লিখবেন যে ভাই ম্যাথেরটা দেখেন বা হিস্ট্রিটা দেখেন, এটা কোনো বিষয় না। আপনি জাস্ট স্কোপাতে ঢুকলেই সাবজেক্ট এরিয়া সিলেক্ট করে এরপর আপনি আপনার সাবজেক্টের নাম, বা সাবজেক্ট যদি একান্তই না পান তাহলে আপনার এরিয়াটা সিলেক্ট করলে হবে। দেখেন আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, এটার আন্ডারে আবার কতগুলো শাখা প্রশাখা আছে। এই আমি যদি হিস্ট্রি সিলেক্ট করি, হিস্ট্রির অধীনে হয়তো আমরা প্রায় 400-500 জার্নাল পাবো, ঠিক আছে। না, হিস্ট্রি তো অনেক বড় এরিয়া, তো হিস্ট্রির অধীনে প্রায় 19,000 জার্নাল আছে, মানে যে জার্নাল গুলোতে আর্টিকেল সাবমিট করা যেতে পারে। তো এরকম সবগুলা সাবজেক্ট এরিয়া দিয়েই আপনি দেখতে পাবেন যে অমুক সাবজেক্টে কতগুলো জার্নাল আছে। তার মানে ভাই আমার ফিল্ডে জার্নাল নাই এটা বলার কোনো সুযোগ নাই। আপনি স্কোবাস বা ওয়েব অফ সায়েন্স বা হেলথের হলে পাবমেড, আহ মানে যে এইসব জায়গায় গিয়ে দেখলে দেখবেন যে জার্নালের কোনো অভাব নেই, ঠিক আছে। কারণ মোটামুটি সব বিষয়ে জার্নাল আছে, কারণ আপনি আর্টিকেল লিখতে পারছেন কেন, কারণ আপনি তো বিভিন্ন আর্টিকেল থেকে তথ্য নিছেন, তো আপনি তো জার্নাল না থাকলে আর্টিকেল লিখতেই পারতেন না। তো জার্নাল আছে, যা সেটা খুঁজে বের করতে হবে আর কি, ওকে। এখন আপনি বলতে পারেন যে ভাই এই যে হিস্ট্রির জার্নাল আছে প্রায় 2,000, বায়োমেডিকেলের জার্নাল আছে প্রায় 400, তো আমি যে আর্টিকেলটা লিখছি সেটার কোন জার্নালের সাথে আমার আর্টিকেলটা বায়োটেকনোলজি রিলেটেড, ঠিক আছে, কিন্তু বায়োটেকনোলজির কোন জার্নালের সাথে ম্যাচ করে এটা আমরা কেমনে বুঝবো? তো এইটা বুঝতে হলে আপনার হচ্ছে এই যে আপনার আর্টিকেলটা, এই আর্টিকেলের টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট লাগবে। আচ্ছা, অ্যাবস্ট্রাক্টের ক্লাস হবে আমাদের একদম লাস্ট লেকচারটাই অ্যাবস্ট্রাক্টের লেকচার। অ্যাবস্ট্রাক্ট মানে পুরো পেপারের সামারি, আমি এটা শিখিয়ে দেবো শেষ লেকচারে, জাস্ট এইটুকু পড়ায় আমাদের বাকি। তো বিভিন্ন পাবলিশারের একটা নিজস্ব সিস্টেম আছে, যেমন স্প্রিঞ্জার একটা পাবলিশার,
টেইলর ফ্রান্সিস একটা পাবলিশার, এলজবিআর একটা পাবলিশার। তো এই পাবলিশার গুলার ওয়েবসাইটে জার্নাল ফাইন্ডার নামে একটা বিষয় আছে, মানে ওখানে গিয়ে যদি আপনি টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট দিয়ে দেন, তখন ওরা সাজেস্ট করবে যে হ্যাঁ আপনার পেপারটা এই জার্নালে জমা দিতে দিতে পারেন, ঠিক আছে। তো জার্নাল ফাইন্ডার গুলার লিঙ্ক আমি এখানে দিয়ে দিছি, যে এলসবিআর জার্নাল ফাইন্ডার, টেইলর ফ্রান্সিস জার্নাল ফাইন্ডার, বা গুগল করলেও পাবেন। আমি সবসময় সহজে দেখাই যেন সবাই পারেন। যেমন আমি যদি লিখি যে জার্নাল ফাইন্ডার, লেখা আমি শুধু সার্চ করি, দেখেন জার্নাল ফাইন্ডার। আচ্ছা, আমার কথা ঠিক মতো শোনা যায় কিনা জাস্ট একজন একটু কনফার্ম করেন। ক্লিয়ার শোনা যায়? জি ভাই। ওকে, যাচ্ছে। ওকে, 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 ওকে। আচ্ছা, দেখেন জার্নাল ফাইন্ডার লিখে জাস্ট গুগল করলাম, দেখেন প্রথম পাতাতে চলে আসছে এলসবিআর জার্নাল ফাইন্ডার, পরের পাতাতে উইলি জার্নাল ফাইন্ডার, পরের লাইনে স্প্রিঞ্জার জার্নাল ফাইন্ডার। বুঝতে বুঝতে পারছেন? জাস্ট জার্নাল ফাইন্ডার লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু পাবলিশার গুলার ওই লিঙ্কটা চলে আসছে। এখন আমি এলসবিআর ঢুকলাম, কারণ এলসবিআর ওয়ার্ল্ডের সবচেয়ে বড় পাবলিশারদের মধ্যে একটা, সম্ভবত সবচেয়ে বড় পাবলিশার এলসবিআরই, একটা না, এটাই সবচেয়ে বড়। তো এখানে বললো যে আপনি কি দিয়ে খুঁজবেন, টাইটেল দিয়ে খুঁজবেন না অ্যাবস্ট্রাক্ট দিয়ে খুঁজবেন। অ্যাবস্ট্রাক্ট মানে আপনার পুরো পেপারের সামারি, কেমনে অ্যাবস্ট্রাক্ট লিখবেন আগামী লেকচারের পরের লেকচার একদম এটা প্র্যাকটিক্যালি শিখিয়ে দেবো, সমস্যা নাই। এই যে এখন ধরেন আমার এই পেপারের অ্যাবস্ট্রাক্ট হচ্ছে এটা। অ্যাবস্ট্রাক্ট মানে পুরো পেপারের সামারি বা সারসংক্ষেপ। আমি এখন যদি এখানে দিয়ে দেই, এখানে দিয়ে দেই এবং এরপর ফাইন্ডে ক্লিক করি। আচ্ছা, আমি একটু এটা কেটে দিই। Wait. আচ্ছা, এরপর আমি ফাইন্ডে ক্লিক করি। দেখেন আমি অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। এরপর ফাইন্ড, ফাইন্ড নামে কথাটাতে আমি ক্লিক করলাম। এখন মানে আমাকে এলসবিআর, দেখেন এখন আমাকে এলসবিআর হচ্ছে দেখাচ্ছে যে আমি যে এটা দিলাম সেটা কোন কোন জার্নালের সাথে যায়, মানে কোন কোন জার্নালের সাথে মিলে, ঠিক আছে। যেমন আমার আর্টিকেলটার নাম ছিল, এটা ডেমো জাস্ট, ইফেক্ট অফ জেন্ডার রোল ইন টিচিং প্রফেশন ইন হায়ার এডুকেশন, এটা ছিল টাইটেল, হ্যাঁ এরকম একটা টাইটেল। তো এখন আমাকে দেখেন, একটু খেয়াল করেন, এই যে, আচ্ছা আমি একটু দেখি আমার জুমটা এনাবল করা যায় কিনা। টুল কিট ছিল কিন্তু এটা আমি হারাই ফেলছি। আচ্ছা যাই হোক, তো আপনার কি, আপনি ক্লিয়ার কি দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। ওকে। এখন দেখেন মানে আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এলসবিআর আমাদেরকে কিছু জার্নালের নাম সাজেস্ট করছে, যেমন চিলড্রেন এন্ড ইউথ রিভিউ একটা জার্নালের নাম সাজেস্ট করলো। তারপর এই যে উইমেন স্টাডিজ ইন্টারন্যাশনাল ফোরাম, এই একটা জার্নালের নাম সাজেস্ট করলো। মানে বললো যে আপনি যে অ্যাবস্ট্রাক্টটা দিছেন সেগুলা এই জার্নালগুলোর সাথে ম্যাচ করতেছে, বা এই যে ইন্টারন্যাশনাল জার্নাল অফ এডুকেশন ডেভেলপমেন্ট, এগুলোর সাথে ম্যাচ করতেছে। আমাকে এরকম অনেকগুলো নাম দেবে, 15-20টা ইন্টারন্যাশনাল জার্নাল অফ এডুকেশন রিসার্চ, কারণ এটা টিচিং প্রফেশনে জেন্ডার রোল নিয়ে কাজ মিলতেছে। এরকম বিভিন্ন জার্নাল, এই যে হেলিয়ন, হেলিয়ন খুব ভালো একটা জার্নাল, তো এটার নাম দিল। আরো কিছু নাম দিছে। এখন এটা হচ্ছে যে আপনার অ্যাবস্ট্রাক্টের উপর ভিত্তি করে এই নামগুলা দিছে। তার মানে কি এই যে এখানকার সবগুলো জার্নালে আর্টিকেল আপনি সাবমিট করতে পারবেন? তো না, সবগুলো জার্নালে পারবেন না। যেমন চিলড্রেন অ্যান্ড ইয়ুথ রিভিউ, নাম দেখে বোঝা যায় যে হ্যাঁ ওটা আমাদের সাথে মিলে না। উইমেন স্টাডিজ ইন্টারন্যাশনাল ফোরাম, নাম থেকে বোঝা যায় হ্যাঁ যেহেতু জেন্ডার রোল ইন হায়ার এডুকেশন এটার সাথে মিলতে পারে। একটু পরে বলবো যে আরো ডিটেলস কেমনে দেখবেন, কেমনে বুঝবেন। এই যে ইন্টারন্যাশনাল জার্নাল অফ এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, নাম দেখে মনে হয় হ্যাঁ মিলতে পারে। হ্যাঁ, আচ্ছা তার মানে এরকম এলসবিআর এর কোন জার্নালের সাথে আপনার আর্টিকেলটা মিলে সেটা এলসবিআর এর জার্নাল ফাইন্ডার দিয়ে দেখতে পারবেন, ঠিক আছে। এইবার আমরা জার্নাল ফাইন্ডার অন্যগুলা দেখি, হ্যাঁ। দেখেন জার্নাল ফাইন্ডার এলসবিআর তো দেখলাম, এবার উইলি দেখি। উইলিও একটা খুব প্রেস্টিজিয়াস পাবলিশার, মোটামুটি সবগুলো ব্যাকগ্রাউন্ডের জন্য একই রকম, মানে তেমন কোনো তফাৎ, আমি maybe এটাতে চলে গেলাম আগেরটাতে, একটু ওয়েট। হ্যাঁ, একটা আপু কি একটা প্রশ্ন করতে চাইছিলেন, যদি পারেন এখন করতে পারেন, যদি মনে হয় যে প্রশ্নটা এখনো ভ্যালিড আছে। আচ্ছা, কান্ট্রি টু কান্ট্রি আমরা যেমন সেইজের ইন্ডিয়াতে দেখি বা স্প্রিঞ্জারের অন্য কান্ট্রি দেখি, এগুলো কান্ট্রি টু কান্ট্রি, এগুলো একটু ডিটেলে বলবেন যে কান্ট্রি টু কান্ট্রি এগুলো কিভাবে ভ্যারি করে বা ইন্ডেক্স নাম্বারে কোনো না, কোনো, ডিফারেন্স আছে? না এটা কোনো কোনো ভ্যারি করে না। যদি যদি এটা স্প্রিঞ্জারে জার্নাল হয়, তাহলে স্প্রিঞ্জার, যদি রিজিয়ন বেস যে জার্নাল গুলা সেগুলার কোনো মানে ক্রেডিবিলিটি কম বা এরকম না আর কি, যদি সেটা রিয়েলি স্প্রিঞ্জারের হয় আর কি, ঠিক আছে। মানে এটা কোনো কোয়ালিটিতে কোনো ইস্যু নাই আর কি। আচ্ছা, এইবার একটু খেয়াল খেয়াল করি। আমরা ধরেন এখানে যে এবার আছি আমরা উইলিয়ের জার্নাল ফাইন্ডারে।
তো এটার ভিতরে ঢুকে আমরা বুঝছি কি করতে হবে। ঢুকার পর বলতেছে যে ম্যানুস্ক্রিপ্টের টাইটেল দিতে, তাহলে আমরা দিলাম টাইটেল। বললো যে ম্যানুস্ক্রিপ্টের অ্যাবস্ট্রাক্ট দিতে, অ্যাবস্ট্রাক্ট মানে সার সংক্ষেপটা দিতে। তাহলে আমরা দিয়ে দিলাম সার সংক্ষেপ, দিয়ে দিলাম সার সংক্ষেপ, দিয়ে দিলাম সার সংক্ষেপ। হ্যাঁ, এরপর আমি জাস্ট ফাইন্ডে ক্লিক করবো। ফাইন্ড, যে ফাইন্ড কথাটাতে আমি ক্লিক করবো, ফাইন্ড। এই যে আমি এখন ফাইন্ডে ক্লিক করলাম। এখন দেখেন, সে হচ্ছে আমাকে অনেকগুলা জার্নালের নাম দিয়ে দিল, এই যেমন জার্নাল অফ ডেন্টাল এডুকেশন। এখন আমি বলতেছি নাম দিলেই যে আপনি নেবেন তা কিন্তু না, ঠিক আছে? কারণ যেমন আমাদের আর্টিকেলটা কিন্তু ডেন্টাল নিয়ে ছিল না, ডেন্টাল এডুকেশনে ছিল না, মানে এটা মিলবে না। কিন্তু আবার দেখেন হায়ার এডুকেশন কোয়ার্টারলি এর সাথে মিলে, মানে ইনিশিয়ালি দেখে মনে হয় আর কি যে হ্যাঁ আমাদের আর্টিকেলটা মিলতেছে। এখানে আপনি জাস্ট আপাতত এরকম দেখবেন যে কোন কোন নামগুলা দেখে মনে হয় যে হ্যাঁ এগুলোর সাথে মিলে, ওই নামগুলো আপনি হয়তো নোট করবেন। এটা হচ্ছে একদম বিগিনারদের জন্য, যে ইনিশিয়ালি কিভাবে আমি বুঝবো যে আমার আর্টিকেলটা কার সাথে ম্যাচ করে। আচ্ছা, অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এই জার্নালের নামের সাথে এই শব্দগুলো আসলে কি, এই যে ইম্প্যাক্ট ফ্যাক্টর, আইএসআই র্যাঙ্কিং, ওপেন অ্যাক্সেস, এগুলা কি? বা এই যে আমরা একটু আগে দেখলাম, দেখেন এই যে প্রত্যেকটা জার্নালের নামের সাথে একটা আছে, লেখা আছে ওপেন অ্যাক্সেস, সাবস্ক্রিপশন, এইগুলা আসলে কি? অনেকে বলতে পারেন যে এগুলা কি। যদি সহজ কথায় বলি, এগুলাকে বলে জার্নাল ম্যাট্রিক্স। জার্নাল ম্যাট্রিক্স মানে যেমন সাইট স্কোর কি, ইম্প্যাক্ট ফ্যাক্টর কি, এটা তো কথা হইছে। সাইট স্কোর মানে এই জার্নালদের আর্টিকেল গুলো 3 বছরে গড়ে কত সাইটেশন পাইছে, এটাকে বলে সাইট স্কোর। লেকচার নাম্বার 1-এ আলাপ আছে, আর আলাপ করলাম না। ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে যে এই জার্নালের আর্টিকেল গুলা 2 বছরে গড়ে কত সাইটেশন পায়। ইম্প্যাক্ট ফ্যাক্টর 1.4, এটাও ভালো। আচ্ছা, প্রথম কথা হলো যে এই এলসবিআর তো সব জার্নালই ভালো। তো সাইটেস করার ইম্প্যাক্ট ফ্যাক্টর বলতে বোঝা যায় কতটুকু ভালো, এটা একটা ইন্ডিকেটর। অ্যাকসেপ্টেন্স রেট রেট হচ্ছে 11%। মানে এই জার্নালে সাবমিট হওয়া আর্টিকেল গুলোর মধ্যে 11% আর্টিকেল পাবলিশ হয় আর কি গড়ে। আর টাইম টু ফার্স্ট ডিসিশন মানে আপনার আর্টিকেলটা কি ওরা আসলে পাবলিকেশন করবে কিনা, ফার্স্ট ডিসিশনটা জানাবে 8 উইক, মানে 2 মাসের মধ্যে ফার্স্ট ডিসিশন জানাবে। আরে ময়লা খাও, একটা ইঞ্জেকশন দিই তাড়াতাড়ি। একটু মিউট করি প্লিজ। ওকে। আচ্ছা, দেখেন মানে এই জার্নালে আর্টিকেলটা পাবলিশ হতে নর্মালি 10 উইক বা 2.5 মাস সময় লাগে। তো এগুলো আস্তে আস্তে আমি বলতেছি ডিটেলস। মোটামুটি স্কোপাস ইন্ডেক্স বা ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স বা পাবমেড ইন্ডেক্স, মানে ভালো যে কোনো জার্নালে আর্টিকেল পাবলিশ হতে গড়ে 2-2.5 মাস সময় লাগে, মানে জমা দেওয়া থেকে পাবলিশ হওয়া পর্যন্ত সময়, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস দেখতেছেন, যেটা হলো পাবলিশিং মডেল, মানে কি ওপেন অ্যাক্সেস না সাবস্ক্রিপশন, এগুলো আলাপ একটু পরে আসবে। মানে সহজ কথা হইলো যে এই জার্নালে আর্টিকেল পাবলিশ করতে টাকা লাগবে কি লাগবে না। যদি দেখেন যে ওপেন অ্যাক্সেস, আপাতত মনে রাখেন আর কি, যদি দেখেন যে ওপেন অ্যাক্সেস আছে তাহলে বুঝবেন যে টাকা লাগবে। আর যদি দেখেন যে সাবস্ক্রিপশন নামে কথাটা আছে তাহলে বুঝবেন যে টাকা লাগবে না। যদি দেখেন যে দুইটা জিনিসে আছে, তাহলে তাহলে বুঝবেন টাকা না দিয়েও পাবলিশ করা যাবে, মানে ফ্রিতে পাবলিশ করা যাবে। আপাতত এটুকু মনে রাখেন, একটু পরে এটা আলোচনা আসতেছে। তো সাধারণত এলসবিআর, স্প্রিঞ্জার, টেইলার ফ্রান্সিস, এদের মোটামুটি সব জার্নালে আর্টিকেল পাবলিশ করতে, সব বলতে অলমোস্ট বা বেশিরভাগ জার্নালে আর্টিকেল পাবলিশ করতে টাকা লাগবে না। কিন্তু এই আলাপটা একটু পরে আসতেছে, ওপেন অ্যাক্সেস কি, সাবস্ক্রিপশন কি, মানে এই মডেলটা নিয়ে আলোচনা একটু পরে আসতেছে। আমি জাস্ট বললাম যে জার্নাল গুলার নামের সাথে যে ম্যাট্রিক্স গুলা দেওয়া থাকে, সেই ম্যাট্রিক্স গুলা বলতে কি বুঝায় আর কি, এটা জাস্ট একটা গ্লান্স আপনাদেরকে বললাম। বলতে পারেন যে ভাই এগুলো আমাদের কি কাজে আসবে? কাজে আসবে কারণ কিছু কিছু জার্নাল একটু ফাস্ট মানে কাজ করে, কিছু জার্নাল আবার খুব স্লো। এখন যে জার্নাল গুলো খুবই স্লো, যেমন তাই এটা 9-9 18 উইক। 18 উইক মানে কত, ধরেন প্রায় 5 মাস নাকি, 5 মাস বা 4 মাস। আর্টিকেল মানে সাবমিট টু পাবলিশ করতে প্রায় 5 মাস সময় নেয়, অনেক বেশি কিন্তু। তবে এটার ভালো দিক হলো অ্যাকসেপ্টেন্স রেট কিন্তু অনেক বেশি, ঠিক আছে? তো যাই হোক, এগুলো আমরা একটু পরে বুঝবো, মানে এই জিনিসগুলো আমাদের মাথায় থাকবে যে জার্নাল ম্যাট্রিক্সটা আর কি আর্টিকেল পাবলিশিং এর বেলা, ঠিক আছে? তো কাজী ফারানা বলছেন ইম্প্যাক্ট ফ্যাক্টর নিয়ে ডিটেলস বলতে, ইম্প্যাক্ট ফ্যাক্টর নিয়ে ডিটেলস লেকচার 1-এর শেষ অংশে অন্তত 20 মিনিট আলোচনা আছে, ঠিক আছে? ওকে। ইশতিয়াক বলছেন একটা কমন প্ল্যাটফর্ম নাই, এরকম ওভারঅল কমন নাই, কিন্তু বড় বড় পাবলিশার গুলো খুঁজলে হবে। ওকে। তো যেটা বললাম যে এইগুলো হচ্ছে এলসবিআর এর জার্নাল ফাইন্ডার, উইলি জার্নাল ফাইন্ডার, এরকম সব পাবলিশারেরই জার্নাল ফাইন্ডার আছে, ঠিক আছে? এখন সবগুলো একটা একটা করে দেখাতে অনেক সময় লাগবে। আমি এখানে লিঙ্ক গুলো দিয়ে দিই, যেমন টেইলার ফ্রান্সিসেরও আছে, বিশেষ করে যারা সোশ্যাল এবং কলা, আমার জন্য টেইলার ফ্রান্সিস খুব দরকার। এলসবিআর যারা পিওর সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এলসবিআর খুব দরকার, এলসবিআর সবারটাই কভার করবে।
বিএমজে, ব্রিটিশ মেডিকেল জার্নাল হচ্ছে হেলথ এবং মেডিকেল মেডিসিন ক্লিনিক আপনাদের জন্য। তো এটা আমাদের শিটে লেখা আছে বড় বড় পাবলিশার গুলোর নাম, ঠিক আছে? এই দেখেন, টেইলর ফ্রান্সিসের জার্নাল ফাইন্ডারে যদি যান, এখানেও একই বললো, আপনার অ্যাবস্ট্রাক্টটা এখানে দেন। অ্যাবস্ট্রাক্ট মানে আপনার সার সংক্ষেপ, আর্টিকেলের সার সংক্ষেপটা এখানে দেন, দিলে ওরা সাজেস্ট করবে, ঠিক আছে? এই যে আমি যদি দিই, তাহলে হচ্ছে সাজেস্ট করবে। দেখেন আমি দিলাম, একটু খেয়াল করেন, আমি একটু সবকিছু করে দেখাচ্ছি, তো যেন লেট হইতে পারে। এই যে এখানে নামগুলো আসতেছে, যে এশিয়ান জার্নাল অফ উইমেন স্টাডি, দেখে মনে হয় মিলে। জেন্ডার এন্ড এডুকেশন, হ্যাঁ, উচ্চশিক্ষা টিচিং প্রফেশনে জেন্ডার রুল, বোঝা যায় যে খুব পারফেক্ট একটা জার্নাল এই আর্টিকেলটা সাবমিট করার জন্য। তারপর জার্নাল অফ জেন্ডার স্টাডিজ, মিলতেছে, খুব ভালো ভালোভাবে মিলতেছে। জার্নাল অফ কম্পারেটিভ এন্ড ইন্টারন্যাশনাল এডুকেশন মিলতেছে। জার্নাল অফ ফেমিনিস্ট ফ্যামিলি থেরাপি, এটা হয়তো মিলতেছে না। আচ্ছা, এখন এই জার্নালগুলোরও ম্যাট্রিক্স আছে, দেখেন এই যে ম্যাট্রিক্সে ক্লিক করলে দেখছেন এখানে সাইটেশন, ইম্প্যাক্ট ফ্যাক্টর এগুলো আছে, ঠিক আছে? স্পিড মানে অ্যাকসেপ্টেন্স রেট কত এবং কত দিনের মধ্যে পাবলিশ করবে, এই লিঙ্কে গেলে পাবেন। মানে প্রত্যেকটা জার্নালের ম্যাট্রিক্স দেওয়া আছে, এই যে ইম্প্যাক্ট ফ্যাক্টর কত, সাইট স্কোর কত। হুম, প্রথম ডিসিশন মানে আপনি আর্টিকেল জার্নালে জমা দেওয়ার পর এটা রিভিউতে নেবে কি নেবে না, এই ডিসিশন জানাইতে কয়দিন লাগবে, এখানে কিন্তু আছে, ঠিক আছে? আর কস্ট ফাইন্ডার এখানে ঢুকলে বুঝতে পারবেন যে জার্নালটাতে কি টাকা লাগবে কি লাগবে না, এটা এমনও বুঝবেন, আমি একটু পরে বলতেছি। তো যেটা বললাম যে এই ম্যাট্রিক্স গুলো একটু গুরুত্বপূর্ণ, কারণ আপনি যে জার্নালে দিচ্ছেন যদি এমন হয় ফার্স্ট ডিসিশন অনেক পরে জানাচ্ছে, তাহলে তো আর্টিকেলটা জার্নালে অনেকদিন ঝুলে থাকবে। তো এই হলো বড় বড় পাবলিশার গুলোর জার্নাল ফাইন্ডার দিয়ে আপনি দেখতে পারবেন যে এই পাবলিশারে কোন জার্নাল ম্যাচ করে। একটা জিনিস আপনি খেয়াল করছেন যে আমার আর্টিকেলটা হচ্ছে এডুকেশন এবং জেন্ডার রোল নিয়ে, তো টেইলর ফ্রান্সিসের অনেকগুলো জার্নালের সাথে কিন্তু সরাসরি মিলে গেছে, নাম দেখে মনে হয় যে মিলে যাচ্ছে, কারণ টেইলর ফ্রান্সিস আবার সোশ্যাল সায়েন্স এডুকেশন এই এরিয়া গুলাতে ওদের জার্নাল বেশি আর কি। তো এরকম ঠিক আপনিও যখন ধরেন আপনি ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী, আপনি এলসবিআর এ খুঁজলে হাজার হাজার বলা ভুল হবে, কিন্তু শত শত জার্নাল আপনি পাবেন। এরকম যার যে পাবলিশার গুলা মেজর, সেই আমি কিন্তু নামগুলা আছে, এই যে বড় বড় পাবলিশার গুলার নাম, পাবলিশার গুলাতে গিয়ে খুঁজতে পারেন, ঠিক আছে? এই হলো কোথায় আমরা খুঁজবো আর কি, যে কোন জার্নালে পাবলিশ করা যায়, পাবলিশারের ওয়েবসাইটের মাধ্যমে খুঁজতে পারি। যেটা বললাম যে পূর্ব থেকে নির্ধারিত হইতে পারে, আমি আর্টিকেল পড়তে গিয়েও মনে হইতে পারে যে এই জার্নালে আর্টিকেল সাবমিট করি, আবার জার্নাল ফাইন্ডার দিয়েও খুঁজতে পারি, নানান ভাবে হইতে হইতে পারে যে হ্যাঁ আমি এই জার্নাল আর্টিকেল পাবলিশ করব, ঠিক আছে? ওকে। তো যেটা বললাম যে এই যে এখানে আমি একটা শিট এআই দিয়ে বানাই নিছি, সেটা হলো যে প্রথম কাজ হলো যে টার্গেট জার্নাল সিলেকশন, মানে আপনি জার্নালকে টার্গেট করা আর কি। এর এটা কোনটার পর কোনটা কাজ অতটা এখানে মানে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনি বিষয়গুলো আগে একটু বুঝেন, ঠিক আছে? ওকে। তো এর পরের কাজ হলো, বললো যে প্রথম কাজ হলো যে মানে বিফোর সাবমিশনের প্রথম কাজ হলো যে জার্নাল সিলেকশন। 2 নাম্বার কাজ হলো আর্টিকেলকে ফরম্যাটিং করা। ফরম্যাটিং মানে জার্নাল যেভাবে যেভাবে বলবে ওইভাবে ওইভাবে আর্টিকেলটাকে ঠিক করা, এটা আমি একটু লাস্ট ক্লাসে দেখাই দেবো। আপাতত ধরে নিচ্ছি আপনার আর্টিকেলটা একটা নর্মাল এজ ইউজুয়াল একটা আর্টিকেলের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডে আছে, মানে আমার আর্টিকেলটা বর্তমানে যেভাবে আছে। আচ্ছা, তারপর ধরেন টাইটেল অ্যাবস্ট্রাক্ট, এটা তো দেবেনি, এটা তো আর্টিকেলের পার্ট। আচ্ছা, অথরশিপ অ্যান্ড অ্যাফিলিয়েশন। অথরশিপ অ্যান্ড অ্যাফিলিয়েশন বলতে বোঝায় যে, খেয়াল করেন এই জিনিসটা আমরা অনেকে লিখতে পারি না যারা নতুন, এখানে কিন্তু আর্টিকেলের মধ্যে কোনো অথরের নাম নাই। যখন আমরা আর্টিকেল জার্নালে জমা দেব, এটা হয় ব্লাইন্ড জমা দেব অথবা অথরের নাম সহ জমা দেবো, এটা জার্নালের নীতিমালা অনুযায়ী। ব্লাইন্ডও জমা দিতে পারি, অথরের নাম সহ জমা দিতে পারি, জার্নাল যেভাবে চাই ওইভাবে। তো কেমনে অথরের নামগুলো অ্যাড করবেন এগুলো অনেকেই জানেন, তাও আমি একটু জাস্ট ছোট করে একটু দেখাই দিই। ছোট করে একটু দেখাই দিই যে অনেকে হয়তো নাও জানতে পারেন এগুলো। দেখেন, মনে করেন আমাদের এই এই আর্টিকেলে 2 জন লোক, হ্যাঁ মনে করেন দুইজন আছে এই আর্টিকেলের অথর। হ্যাঁ, তো একজন হচ্ছে ধরেন মোর্শেদ আলম, তাহলে আমি ওনার নামটা লিখলাম, এই যে মোর্শেদ আলম। খেয়াল করেন এই যে মোর্শেদ আলম, মোর্শেদ আলম। আপনারা দেখেন যে বিভিন্ন আর্টিকেলে মাথার উপর 1 মাথার উপর 2 এগুলা থাকে, এগুলা কি সেটা বলতেছি। এই যে এবার আমি এই জায়গাটাতে ক্লিক করে, এই জায়গাটাতে ক্লিক করে দিলাম 1, আবার স্পেস দিয়ে এটাকে নামাই দিলাম। 2 নাম্বার অথর মনে করেন, লাগিস না তো, please। 2 নম্বর তো ধরেন নাহিদ ফারহান, ঠিক আছে, কথার কথা। আমি just ও দেখাচ্ছি, পুরো একটু করছে। নিজেকে মিউট করি প্লিজ, কথা বলার সুযোগ দেওয়া মানে এই না যে আমরা। তা করুক বাবা। আচ্ছা, 2 নম্বর হচ্ছে নাভিদ ফারহান,
এই যে ধরেন এই যে এখানে দুইজন অথর আছে আর্টিকেল, তিনজন হলে এভাবে তিনজন বানাবেন। এখন এই বলতে পারেন যে ভাই মাথার উপরে ওয়ান বা মাথার উপর টু এগুলা কি? আবার অনেক সময় দেখি ওয়ানের সাথে একটা স্টার চিহ্ন থাকে, এগুলো আসলে কি? উত্তর হচ্ছে ওয়ান টু মানে কি সেটা বুঝাবে আপনি নিচে ওয়ান টু কে পরিচয় করাই দেবেন। হ্যাঁ, তাহলে আমি ওয়ান কে দিলাম যে এখানে অথরের অ্যাফিলিয়েশনটা দেবেন, আমি দিলাম যে আমার ইউনিভার্সিটির নাম। আমরা কথা কেন বলতেছি প্লিজ, এই জন্যই আসলে লগ মিটিং নেওয়া ভালো। আচ্ছা, দেখেন এই যে এখানে এখানে হচ্ছে আমরা ইউনিভার্সিটির নাম দেবো আর কি, মানে আমার অ্যাফিলিয়েশনটা দেবো আর কি, ঠিক আছে? এখন অ্যাফিলিয়েশন এক এক জার্নাল এক এক রকম, নর্মালি সাধারণত ইউনিভার্সিটির নাম বা সাবজেক্টের নাম যেভাবে আর কি জার্নাল ফেভার করে ওইভাবে দিলে হয়। আমি যা সেটা নমুনা আর্টিকেল থেকে আপনাদেরকে দেখাই, তাইলে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আর কি। যা সেটা নমুনা আর্টিকেল থেকে খেয়াল করেন। আমরা ধরেন কোনো একটা জাস্ট নমুনা আর্টিকেল নেই, ওয়েট, আমরা ঠিক ওরকম করে দেখাবো আর কি, ঠিক 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 আছে। মনে করেন এই একটা নমুনা আর্টিকেল, এখানে হচ্ছে ইয়েগুলা আছে, অ্যাফিলিয়েশন গুলা আছে। হ্যাঁ, একটু ওয়েট। ধরেন এই একটা আর্টিকেল, এখানে দেখেন অথরের নামের সাথে এই যে ওয়ান টু থ্রি এগুলো লেখা আছে, ঠিক আছে। এখন এই যে অথর অ্যাফিলিয়েশন কি লেখছে, তার এশিয়ান রিসার্চ সেন্টার হোয়াইহো ইউনিভার্সিটি নিয়ে নানজিং, চায়না। এরকম অর্থাৎ আপনার ডিপার্টমেন্টের নাম বা ইউনিভার্সিটির নাম এরকম, ঠিক আছে। বা এই যে দেখেন এই যে স্কুল অফ পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে, নিয়ানজিং চায়না, এরকম, ঠিক আছে। যেমন আমার ক্ষেত্রে আমি যেভাবে লিখি সেটা হলো যে ইনস্টিটিউশন অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ জগন্নাথ ইউনিভার্সিটি, এতটুকু লিখলেও হয়, ঠিক আছে। যে ইনস্টিটিউশন অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ জগন্নাথ ইউনিভার্সিটি, এরকম। আমি জাস্ট এখন এখান থেকে একটু কপি করে নিয়ে আসি রেডিমেড। একটু ওয়েট, একটু ওয়েট জাস্ট, মানে আমি একটু একটা করে দেখাই যেন আপনারা নিজেরা করতে পারেন, ঠিক আছে। একটু ওয়েট, সবকিছু করে দেখাচ্ছি তো তাই ক্লাসটা একটু মাঝে মাঝে স্লো হয়ে যাবে। ভাইয়া একই অথরের দুইটা আছে, দুই দুই, এর অর্থটা কি একটু বলবেন? একই অথরের, মানে দুই হিসাবে দুইজন অথর আছে বুঝিনি আপনি আপনার। যে পেপারটা দেখাইলেন। আচ্ছা আচ্ছা, দেখতেছি। কই? এই যে এখানে দেখেন বাবুল হোসেন এবং খালিদ সাইফুল্লাহ। না, বলতে বলছি মানে দুইজনের অ্যাফিলিয়েশন এক আর কি, মনে করেন দুইজনে একই ডিপার্টমেন্ট একই ইউনিভার্সিটি। এখন আমরা জার্নালতে আর্টিকেল জমা দিই, হয় আমরা অ্যাফিলিয়েশন সহ জমা দিই, অথবা অ্যাফিলিয়েশন ছাড়া জমা দিই, অ্যাফিলিয়েশনটা অন্য অন্য একটা ফাইলে জমা দিই আর কি। জার্নাল যেভাবে নিয়ম করে ওইভাবে আপনার জমা দিতে হবে, ঠিক আছে। এই হোক, আমরা এটাতে মনে হয় অনেক সময় আমরা খেয়ে খেয়ে ফেলছি, আমরা আমাদের ট্র্যাকে যাই। এই কাজগুলো এমনি পারবেন, মানে যখন আপনার চ্যালেঞ্জ আসবে তখন আপনি আশা করি এমনি পারবেন। ওকে, তো আমরা যেখানে ছিলাম আমরা বলছিলাম আর্টিকেল সাবমিশন প্রসেস। হ্যাঁ, সাবমিশন প্রসেসে হচ্ছে এগুলো হচ্ছে যে আপনার প্রি ইয়া কাজ আর কি, মানে আর্টিকেল ইনিশিয়াল কাজ। ওকে, তো জার্নাল ফাইন্ডারের কথা বললাম। এরপর মানে প্রথম আমরা যেটা শেষ করলাম সেটা হলো জার্নাল ফাইন্ডার দিয়ে হোক, পূর্ব থেকে চিন্তা করে হোক, আমরা হচ্ছে জার্নালকে খুঁজবো এইভাবে, এবং আমরা হয়তো 8-10টা জার্নালের নাম লিখে রাখবো যে হ্যাঁ আমি অমুক জার্নালে আর্টিকেল সাবমিট করতে পারি। কথার কথা আমি হয়তো 5টা জার্নাল সিলেক্ট করে রাখছি, এই 5টা জার্নালে আমি আর্টিকেল সাবমিট করতে পারি। এইবার আপনি যে জার্নালগুলোর নাম সিলেক্ট করে রাখছেন, মনে করেন আপনি 5টা জার্নালের নাম সিলেক্ট করে রাখলেন, এবার আপনার কাজ হবে সেই জার্নালগুলোর ওয়েবসাইটে গিয়ে দেখা যে আপনার আর্টিকেলটা ওই জার্নালের সাথে যায় কিনা। আপনার আর্টিকেলটা ওই জার্নালের সাথে যায় কিনা, জার্নালের সাথে যায় কিনা মানে হচ্ছে যে জার্নালের যে এইমস এন্ড স্কোপ ওটার সাথে যায় কিনা। আমি আবারও বলি, যেমন মেন্টাল হেলথ নিয়ে দুনিয়াতে হয়তো 500 জার্নাল আছে। এখন এই জার্নালের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ মেন্টাল হেলথ এন্ড এডিকশন। তার মানে এই না যে মেন্টাল হেলথ এবং এডিকশনের হয়তো সবকিছু তারা ছাপাবে। তাদের জার্নালে ঢুকলেই, মানে জার্নালের ওয়েব পেজে ঢুকলেই আপনি প্রত্যেকটা জার্নালের অ্যাবাউট বা ওভারভিউ নামে বা এইমস এন্ড স্কোপ নামে একটা জায়গা পাবেন। সেখানে এরা বলে দেবে যে হ্যাঁ আমরা অমুক অমুক বিষয় আর্টিকেল নেই। যেমন এখানে বললো যে এরা ব্রড রেঞ্জের আর্টিকেল নেয়, যেমন সাইকোলজি, সোশিয়োলজি, অ্যানথ্রোপোলজি, ক্রিমিনোলজি, পাবলিক হেলথ, হিস্ট্রি, ল, লিটারেচার, এই বিষয়গুলো জার্নাল তারা নেয়। এটা শুধুমাত্র আমি একটা জার্নালের ক্ষেত্রে বললাম, মোটামুটি প্রত্যেকটা জার্নালে। এবার আমরা একটা আর্টিকেল, আমি ওই দিন একটা জার্নালে জমা দিতে চাচ্ছিলাম, সেটা হলো যে ইআরআই, এডুকেশন রিসার্চ ইন্টারন্যাশনাল, এডুকেশন রিসার্চ ইন্টারন্যাশনাল। হ্যাঁ, এটা হচ্ছে হিন্দু এই পাবলিশারের জার্নাল। তো এই পাবলিশারের যদি আপনি মানে জার্নালের ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকে অ্যাবাউট সেকশনে যান, তখন ওরা কিন্তু এই যে প্রত্যেকটা জার্নালের মাস্ট থাকবেই, মানে জার্নালের ওভারভিউ বা অ্যাবাউট সেকশনে গেলেই
এই জার্নালের অ্যাবাউট সেকশনে গেলেই, এই যে অ্যাবাউট দিস জার্নাল, হ্যাঁ, অ্যাবাউট সেকশনে গেলেই আপনি দেখবেন যে এরা আসলে কোন কোন বিষয়ে আর্টিকেল পাবলিশ করে। ঠিক আছে, এটা হচ্ছে কোন কোন বিষয়ে আর্টিকেল পাবলিশ করে। এখানে পাবেন এই যে এইমস এন্ড স্কোপ, একটু মনোযোগ দিয়ে পড়লেই বুঝতে পারবেন যে এরা আসলে কোন কোন, মানে মোটামুটি কোন কোন এরিয়ার আর্টিকেল পাবলিশ করে। ঠিক আছে, মানে আপনার টাইটেলটা ওই এরিয়ার মধ্যে পড়ে কিনা। তো যেটা বললাম যে ইনিশিয়ালি আপনি জার্নাল ফাইন্ডার দিয়ে হোক বা অন্যভাবে হোক, যে কয়টা জার্নাল সিলেক্ট করছেন, এরপর সব জার্নালের অ্যাবাউট সেকশনে পড়ে দেখবেন যে এই, একটু wait, হ্যাঁ, আপনি দেখবেন যে এই জার্নালটা এটার সাথে যায় কিনা আর কি। ঠিক আছে, মানে নাম দেখে অনেক সময় পুরোপুরি বোঝা যায় না। আপনি হয়তো নামটা দেখতেছেন হেলথ সায়েন্স রিপোর্ট, কিন্তু হেলথ সায়েন্স রিপোর্ট আসলে কোন কোন এরিয়া কভার করে সেটা জানতে হলে আপনি হেলথ সায়েন্স রিপোর্টের নামটা কপি করলেন, এই যে হেলথ সায়েন্স রিপোর্ট জার্নালের নামটা কপি করলেন, জার্নালের নামটা কপি করে দেন জার্নালের এই যে ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে, জার্নালের ওয়েবসাইটে যাওয়ার পরে দেখেন, জার্নালের ওয়েবসাইটে যাওয়ার পরে প্রত্যেকটা জার্নালের যে ওভারভিউ নামে একটা জায়গা আছে বা অ্যাবাউট নামে যে সেকশনটা আছে, এই যে অ্যাবাউট ওভারভিউ, ওভারভিউতে গেলেই আপনি দেখতে পাবেন যে এরা আসলে কোন কোন বিষয়গুলো কাভার করে। দেখেন এখানে কিন্তু একদম টপিক বাই টপিক বলা আছে যে এরা এই যে কার্ডিওলজি, ডার্মাটোলজি, এন্ডোক্রিনোলজি, মানে এটা একটা বড় জার্নাল, তো এটা অনেক বেশি কিছু কভার করে। তো যেটা বললাম যে ইনিশিয়ালি 8-10টা জার্নাল যেগুলো আপনি ভেবে রাখছেন এগুলাতে পাবলিশ করবেন, বা আপনি আর্টিকেল যখন লিখতেছিলেন তখনও তো আপনি বিভিন্ন আর্টিকেল থেকে তথ্য নিছেন, ওই আর্টিকেল গুলো জার্নালের নাম ছিল। আপনি কিছু জার্নাল আপনার আগে থেকে হয়তো মাথায় ছিল যে এখানে আমি দেবো, তো এখানে মিলিয়ে নেবেন যে আপনারটা এর সাথে মিলে কিনা। ওকে, সহজ কথা হলো জার্নালের এইমস এন্ড স্কোপটা পড়ে নেবেন। ঠিক আছে, জার্নালের এইমস এন্ড স্কোপটা পড়ে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে জার্নাল ম্যাট্রিক্স দেখবেন। জার্নাল ম্যাট্রিক্স দেখার আগে দেখবেন যে জার্নালটা মানে ফ্রি নাকি পেইড, জার্নালটা ফ্রি নাকি পেইড। তো এই আলাপটা অনেকে করে যে ভাই আমার আর্টিকেল পাবলিশ করবো কত টাকা লাগবে, উত্তর হচ্ছে কোনো টাকাই লাগবে না। ঠিক আছে, আচ্ছা, সহজে যদি বলি, বিষয়টা সহজে যদি বলি, দুনিয়াতে তিন ধরনের সাধারণত দুনিয়াতে তিন ধরনের জার্নাল থাকে। একগুলাকে বলে ওপেন অ্যাক্সেস জার্নাল, আর আরেকগুলাকে বলে সাবস্ক্রিপশন বেস জার্নাল, আর অন্যগুলাকে বলে মিক্স জার্নাল। মানে আমি ইন জেনারেল যদি বলি আর কি, ওপেন অ্যাক্সেস জার্নাল মানে হচ্ছে যেই জার্নালে আর্টিকেল পড়তে টাকা লাগে না, পাবলিশ করতে টাকা লাগে। আর্টিকেল পড়তে টাকা লাগে না কিন্তু আর্টিকেল পাবলিশ করতে টাকা লাগে, এগুলাকে বলে ওপেন অ্যাক্সেস জার্নাল বা ওপেন অ্যাক্সেস পাবলিশার, যে পাবলিশার গুলো এটা করে, যেমন এমডিপিআই, ফ্রন্টায়ার, এরা হচ্ছে বড় বড় পাবলিশার, কিন্তু এরা হচ্ছে ফুল ওপেন অ্যাক্সেস। মানে এই জার্নালগুলোর আর্টিকেল পড়তে আমাদের কখনোই টাকা লাগে না, কিন্তু পাবলিশ করতে কিন্তু সবসময় টাকা লাগবে। অর্থাৎ ওপেন অ্যাক্সেস পাবলিশার মানে হচ্ছে, ওপেন অ্যাক্সেস বা ফুল ওপেন অ্যাক্সেস পাবলিশার মানে হচ্ছে, আমি একটু একটা শিটও করছি, শিটটা আমি একটু দেখি পাই কিনা। আচ্ছা, শীটটা আমি আপনাকে পরে দিয়ে দেবো, এখানে ডিটেলস আছে। তো সহজ কথা যদি বলি, যে ওপেন অ্যাক্সেস পাবলিশার বলতে বোঝায় যেখানে আর্টিকেল পড়তে টাকা লাগে না কিন্তু পাবলিশ করতে টাকা লাগে। অর্থাৎ কোনো জার্নালের নামের সাথে যদি ওপেন অ্যাক্সেস দেখেন, তাহলে আপনার মাথায় নিন যে হয়তো এই জার্নালে আর্টিকেল পাবলিশ করতে আমার টাকা লাগতে পারে। আচ্ছা, আর সাবস্ক্রিপশন বেস জার্নাল মানে কি, যেমন আমরা একটু আগে যে যখন খুঁজছিলাম, এই যে লেখা আছে দেখেন ওপেন অ্যাক্সেস এবং সাবস্ক্রিপশন, দুইটা অপশন। সাবস্ক্রিপশন বেস জার্নাল মানে হচ্ছে যে এই জার্নালে আর্টিকেল পড়তে গেলে রিডারদের টাকা লাগে কিন্তু অথরদের পাবলিশ করতে টাকা লাগে না, এটাকে বলে সাবস্ক্রিপশন বেস জার্নাল। তো সাধারণত এলসবিআর, স্প্রিঞ্জার, এদের জার্নাল গুলো দুইটা অপশনই থাকে, ওপেন অ্যাক্সেস এবং সাবস্ক্রিপশন। মানে আপনার আর্টিকেলটা যখন জার্নালে অ্যাকসেপ্ট হবে, তারা বলবে যে আপনি কি ওপেন অ্যাক্সেসে পাবলিশ করবেন না সাবস্ক্রিপশনে করবেন। তখন আপনি বলবেন যে না আমি সাবস্ক্রিপশনে করব, কারণ তখন আপনার টাকা লাগবে না। অনেকে বলতে পারেন যে ভাই এই যে আমি জার্নালকে টাকা দিচ্ছি না, এটা কি আমার আর্টিকেল পাবলিশিং প্রসেসে কোনো সমস্যা? উত্তর হচ্ছে না, সমস্যা না। কারণ আপনি টাকা দেবেন কি দেবেন না সেটা তো আপনি নির্ধারণ করতেছেন আর্টিকেলটা জার্নালে অ্যাকসেপ্ট হওয়ার পরে, মানে ঠিক পাবলিশ হওয়ার আগে আগে অ্যাকসেপ্ট হওয়ার পরে। ঠিক আছে, অর্থাৎ যেগুলা টপ পাবলিশার, ভালো ভালো পাবলিশার, সেগুলোর ক্ষেত্রে আপনি টাকা দিচ্ছেন কি দিচ্ছেন না এটার সাথে আর্টিকেল পাবলিশ হওয়ার কোনো সম্পর্ক নাই। তো যেই জার্নালগুলো দেখবেন দুইটা অপশনই আছে, আপনি বুঝবেন ওই জার্নালে আর্টিকেল পাবলিশ করতে আপনার টাকা লাগবে না, তবুও পড়ে নিন। যেমন দেখেন এই যে এলসভিআর জার্নাল, ওপেন অ্যাক্সেস বা সাবস্ক্রিপশন দুইটা অপশনই আছে। আর দুইটা অপশনই যে জার্নালে থাকে সেই জার্নাল গুলাকে বলে মিক্স বা হাইব্রিড জার্নাল বলি আর কি আমরা, হাইব্রিড মানে দুইটা মডেলই আছে। এবং এই জার্নাল গুলা মানে খুব ভালো হয় আর কি, কারণ এরা বিজনেসের দিকটা ওইভাবে দেখে না আর কি।
তো দেখেন, এই যে দেখেন এখানে আমরা যে যতগুলা নাম নাম পাইছি এলসবিআর একটু আগে সার্চ করে, সবগুলাই ওপেন অ্যাক্সেস সাবস্ক্রিপশন দুইটা অপশনই আছে, ঠিক আছে। আর একটা প্রশ্ন আপনারা করতে পারেন যে ভাই তফাৎটা আসলে কি? যদি টাকা নাই লাগে তাহলে মানুষ শুধু শুধু কেন টাকাটা খরচ করে? তফাতের জায়গা হচ্ছে ওপেন অ্যাক্সেসে পাবলিশ করলে আপনার আর্টিকেলটা ওরা বিভিন্ন ইন্ডেক্সিং সাইটে দিয়ে দেয়, মানে সহজ কথা হইলো আপনার আর্টিকেলটা ওরা বিভিন্ন জায়গায় আপলোড করবে যাতে আপনি বেশি বেশি সাইটেশন পান। আর সাবস্ক্রিপশন বেস হলে সেখানেও আপলোড করবে, কিন্তু মানুষ পড়তে গেলে টাকা লাগবে, মানে সাবস্ক্রিপশনে যদি পাবলিশ করেন আপনার আর্টিকেলটা পড়তে গেলে টাকা লাগবে। আপনি বলতে পারেন যে ভাই তাহলে তো খুব সমস্যা, আমার আর্টিকেলটা কেউ পড়তে পারবে না, আমি সাইটেশন পাবো না। উত্তর হচ্ছে বর্তমান যুগে আমরা রিসার্চ গেটে আমাদের আর্টিকেল আপলোড দেই, গুগল স্কলারে দেই, কত জায়গায় দেই। সুতরাং এটা কোনো ফ্যাক্ট না যে মানুষ টাকা দিয়ে পড়তেছে না ফ্রি পড়তেছে, মানুষ সামহাও আপনার আর্টিকেলটা এমনি পাবে। এটা কোনো ইস্যু না আর কি, ঠিক আছে। যেটা বললাম, জার্নালের ওয়েবসাইটে যদি ওপেন অ্যাক্সেস সাবস্ক্রিপশন দুইটা মডেলই থাকে তাহলে বুঝবেন আপনার টাকা লাগবে না। সাবস্ক্রিপশন নামে কথাটা থাকলে বুঝবেন যে টাকা লাগবে না। সাবস্ক্রিপশন মানে মানুষ পড়তে সাবস্ক্রিপশন, কিন্তু পাবলিশ করতে টাকা লাগে না। আর অনেকগুলা পাবলিশার আছে তারা মিক্স, যেগুলো যেটা বললাম আর কি। আচ্ছা, এই গেল হচ্ছে যে এক ধরনের যে আর্টিকেল টাকা লাগবে কি লাগবে না। তো সহজ কথা, আপনার চয়েসে হয়তো 20টা জার্নাল ছিল, আপনি দেখলেন যে 13টা জার্নালে পাবলিশ করতে টাকা লাগবে, 7টা জার্নালে টাকা লাগবে না, তাহলে আপনি ওই 7টা জার্নালিস্ট সিলেক্ট করেন। হিসাব সহজ, কিন্তু শুধু শুধু টাকা দেওয়ার দরকার নেই। মনে রাখবেন যে ভালো জার্নাল গুলোর, আমার কথাই ক্লিয়ার কি শোনা শোনা যায়? নেটওয়ার্ক একটু উঠা। একটু ডিস্টার্ব করতে। আচ্ছা, আমি আমি নেট কানেকশনটা চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ, নেট কানেকশনটা আমি চেঞ্জ চেঞ্জ করে দিচ্ছি। ব্যাপারটা কিন্তু বুঝেন, হ্যাঁ, টাকা লাগবে কি লাগবে না বিষয়টা বুঝেন। এখন টেইলর ফ্রান্সিস, এলসবিআর এটা খুবই ভালো, মানে স্প্রিনজার খুবই প্রেস্টিজিয়াস এবং নাম করা পাবলিশার। এদের সাধারণত দুইটা অপশনই থাকে। এখন ফুল ওপেন অ্যাক্সেস যারা, যেমন এমডিপিআই, ফ্রন্টায়ার, এদের কিন্তু টাকা লাগে, যেমন এমডিপিআই তে মাস টাকা লাগবেই, ফ্রন্টায়ারে ডিসকাউন্টে তাও টাকা লাগেই। খেয়াল রাখবেন যে ভালো পাবলিশারের মধ্যে যদি আপনি আর্টিকেল পাবলিশ করেন, হয় টাকা লাগবে না, অথবা টাকা লাগলে অনেক বেশি টাকা টাকা লাগবে। যেমন দেখেন, এই জার্নালের পাবলিকেশন ফি হচ্ছে $2590, মানে বাংলাদেশি টাকায় 3 লাখ টাকা। ঠিক আছে, অনেক বেশি বেশি হবে, দেখেন $3420, অনেক বেশি টাকা, ঠিক আছে, অনেক বেশি টাকা। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট দেখেন এটার $4260, মানে প্রায় বাংলাদেশি টাকায় 5 লাখ টাকা। আমি যেটা আপনাদের সহজে বলি যে ভুয়া জার্নাল গুলোতে সাধারণত আর্টিকেল পাবলিকেশন ফি হয় $100, $150 এরকম। কিন্তু মানে বেশিরভাগ ভুয়া জার্নালের রেঞ্জ এরকম, বাংলাদেশি টাকায় 15-20 হাজার টাকা। ওরা জানে যে এত টাকা ফি দিলে আপনি দিতে পারবেন। কিন্তু ভালো জার্নাল গুলোর ক্ষেত্রে এটা হয় ফ্রি হবে, অথবা বাংলাদেশি টাকায় 2-3 লাখ লাখ টাকা হবে। দেখেন এই যে পাবলিকেশন ফি গুলার নাম দেখলে বুঝবেন। ওকে, তার মানে আমরা শুধু শুধু পকেটের টাকা খরচ করে পাবলিশ করার দরকার না, আমরা সবসময় সাবস্ক্রিপশনে পাবলিশ করবো, ঠিক আছে। তো এখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে গেলে বিভিন্ন সাবস্ক্রিপশন মডেলের নাম জানবেন। এই যে সাবস্ক্রিপশন জার্নাল, ওপেন অ্যাক্সেস এর মধ্যে আবার গোল্ড ওপেন অ্যাক্সেস, গ্রিন ওপেন অ্যাক্সেস, এগুলো আমাদের অত আর একাডেমিক পড়াশোনা অত ডিটেলস পড়ার দরকার নেই। আবার যেমন একটু আগে আমি যে জার্নালটা ওপেন করছিলাম, ইন্টারন্যাশনাল জার্নাল অফ মেন্টাল হেলথ এন্ড এডিকশন, আপনি দেখবেন যে ওই জার্নালের ওয়েবসাইটে গেলে লেখা থাকবে ওটা কোন টাইপের আর কি, ঠিক আছে। এই লেখা আছে পাবলিশিং মডেল হাইব্রিড। পাবলিশিং মডেল হাইব্রিড বলতে কি বোঝায় বলেন তো? কি বোঝায় এটা? ওপেন অ্যাক্সেসও আছে, সাবস্ক্রিপশন বেসডও আছে। রাইট, রাইট, ওপেন অ্যাক্সেসও আছে, সাবস্ক্রিপশন বেইডও আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, তো যেটা বললাম যে এই জার্নালে আপনাদের টাকা লাগবে না আর কি, সহজ সহজ কথা যদি বলি আর কি, টাকা লাগবে না। আচ্ছা, এরপর খেয়াল করুন এই যে এডুকেশন রিসার্চ ইন্টারন্যাশনাল, এইটা খেয়াল করেন, এই জার্নাল কি টাকা লাগবে কি লাগবে না? তো অনেক বলতে ভাই এটা আমরা কেমনে বুঝবো? প্রত্যেকটা জার্নালে ঢুকলেই দেখবেন লেখা আছে এপিসি, আর্টিকেল প্রসেসিং চার্জ, বা পাবলিশিং মডেল, মানে কথাটা আপনি পাবেনই, ঢুকলেই পাবেন। এই যে এখানে লেখা আছে আর্টিকেল প্রসেসিং চার্জ, আর্টিকেল প্রসেসিং চার্জ। এখানে ওরা বললো যে এই জার্নালে আর্টিকেল প্রসেসিং করতে $1000 লাগবে, কিন্তু ওয়েবার বা ডিসকাউন্টে গিয়ে দেখবেন এই যে ওয়েবার বা ডিসকাউন্ট অর্থাৎ কোনো ফ্রি আছে কিনা, বলে যে সি হিন্দু ওয়েবিং ওয়েবার পলিসি, মানে এই পাবলিশারের ওয়েবার পলিসি কি, ডিসকাউন্ট দেওয়ার পলিসি কি। তো এখানে এরা বলছে দেখেন যে রিসার্চ ফর লাইফ, এরা হচ্ছে এটার পার্টনার, হিন্দু রিসার্চ ফর লাইফের পার্টনার। রিসার্চ ফর লাইফ কি বলতেছি, তো বললো যে যারা
এই দেশগুলোতে আছে, এদের জন্য 100% ডিসকাউন্ট। এদের জন্য 100% ডিসকাউন্ট। এই যে আফগানিস্তান, অ্যাঙ্গোলো, বাংলাদেশ, দেখছেন বাংলাদেশও কিন্তু আছে লিস্টে। এই দেশগুলোর জন্য হিন্দুই পাবলিশারে, মানে হিন্দু একটা পাবলিশার, এদের অধীনে অনেক জার্নাল আছে। তা আপনি যদি বাংলাদেশি, যদি সবাই যদি বাংলাদেশি হন, সবাই বাংলাদেশি না, মানে যিনি আর্টিকেল জার্নালে জমা দেবে উনি যদি বাংলাদেশি হয়, তাহলে 100% ডিসকাউন্ট পাওয়া যাবে। এটা হচ্ছে এই জার্নালের নিয়ম। এই যে রিসার্চ ফর লাইফ ক্যাটাগরিতে যারা গ্রুপ এ তে আছে তাদের জন্য 100% ওয়েবার, যারা গ্রুপ বি তে আছে তারা 50% ওয়েবার। এখন কথা হইলো, রিসার্চ ফর লাইফ এইটা 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 আবার কি? যদি সহজ কথা বলি, রিসার্চ ফর লাইফ হচ্ছে একটা ইনিশিয়েটিভ, যে ইনিশিয়েটিভের আন্ডারে আমরা যারা দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত দেশের আছি তাদেরকে ফ্রিতে আর্টিকেল পড়তে দেওয়া এবং ফ্রিতে আর্টিকেল জার্নালে মানে পাবলিশ করা, এই সুযোগগুলা দেওয়া আর কি। তো আমি ডিটেলস বলতেছি না, রিসার্চ ফর লাইফ লিখে সার্চ করলে, যে রিসার্চ ফর লাইফ, বিশেষ করে যারা এখানে এগ্রিকালচার, ফুড, ইঞ্জিনিয়ারিং এই ডিপার্টমেন্ট, তাদের জন্য এটা খুব ভালো আর কি। এদের অনেক ইয়ে আছে আর কি, ইনিশিয়েটিভ আছে। যেমন এই যে রিসার্চ ফর লাইফে ঢুকলাম, রিসার্চ ফর লাইফ হোম, দেখেন। তো আমরা তো মানে এত কিছু ঢুকলে তো আমাদের ক্লাস শেষ করতে পারবো না। আমি সহজ কথা বলি আর কি, যে রিসার্চ ফর লাইফ একটা ইনিশিয়েটিভ। মানে সম্ভবত এরা হচ্ছে বিভিন্ন জার্নালকে ফান্ডিং করে যেন আমাদের মতো দরিদ্র দেশগুলোর মানুষ আর্টিকেল পড়তে পারে, আর্টিকেল পাবলিশ করতে পারে, ঠিক আছে। তো আমি যদি এখানে এদের ওয়েবসাইটটাতে এখানে ঢুকা যাচ্ছে না, তো আমি জাস্ট বললাম যে হিন্দুয়ার আর্টিকেল মানে প্রসেসিং চার্জ, এখানে গিয়ে দেখলাম যে বাংলাদেশের জন্য 100% ফ্রি আছে। তার মানে দেখেন, এটা একটা ওপেন অ্যাক্সেস পাবলিশার, মানে এই জার্নালের আর্টিকেল গুলো ফ্রিতে পড়া যায়, পাশাপাশি আবার বাংলাদেশ থেকে আপনি 100% ফ্রিও পাবেন। ঠিক এরকম, মানে এরকম কিন্তু আপনি অনেক পাবলিশার পাবেন, ওদের ওয়েবসাইটে লেখা থাকবে যে অমুক অমুক দেশের হলে ফ্রিতে পাবলিশ করতে পারবেন। আচ্ছা, এখানে আবার আমাদের ব্যাচের কেউ কেউ বাইরের দেশে পড়তেছেন, ভালো ভালো ইউনিভার্সিটি পড়তেছেন। তো এরকম ইউনিভার্সিটির সাথে জার্নালের পার্টনারশিপ থাকবে, যে আপনি যে মেল দিয়ে জার্নালটা সাবমিট করতেন সেই মেলটা যদি ফিনল্যান্ডের অমুক ইউনিভার্সিটি হয় আপনার টাকা লাগবে না, এরকমও আছে। যেমন যারা এখানে ইউএস এর বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটি পড়তেছেন, দেখবেন যে বেশিরভাগ জার্নালের সাথে আপনাদের চুক্তি থাকে, যে মানে ইউনিভার্সিটি চুক্তি, আপনি যারা আর্টিকেল সাবমিট করলে অটো ডিসকাউন্ট হয়ে যাবে। তো এটা একটা বিশাল কথাবার্তা। এক কথা যদি বলি, এক কথায় বলি, ফুল ওপেন অ্যাক্সেস যেগুলা বা গোল্ড ওপেন অ্যাক্সেস যে পাবলিশার গুলা, যেমন ফ্রন্টায়ার, এমডিপিআই, ডাব, এগুলোতে আমাদের সবসময় টাকা লাগে। হুম। আর এর বাইরে যে বড় বড় পাবলিশার যেগুলোর নাম আমরা দেখলাম, নেচারেরটা আমি অবশ্য পুরো জানি না, যতটুকু জানি যে নেচার রিসেন্টলি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের জন্য টাকা লাগবে না, কিন্তু আমি এখনো এটা শিওর না। এমনিতে বড় বড় যে পাবলিশার গুলো আছে তাদের আপনি ফ্রিতে পাবলিশ করতে পারবেন, সাবমিট করতে পারবেন, ঠিক ঠিক আছে। এটা হলো আর কি আমার এই কথার সাম আপ। জাস্ট আপনি দেখে নেবেন যে এরা কোন মডেল ফলো করতেছে, কোন মডেল ফলো করতেছে, এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে টাকা লাগবে কি লাগবে না। যেমন আমাদের ব্যাচের একটা আর্টিকেল কিন্তু আমরা ইতে পাবলিশ করছি, মানে সরি সাবমিট করছি, যে হেলথ সায়েন্স রিপোর্ট, এখানে ঠিক ঠিক আছে। তো এখানে হচ্ছে বাংলাদেশের জন্য টাকা লাগবে না, বাংলাদেশের জন্য টাকা লাগবে না। এটা জাস্ট এটার ভিতরে ঘাটলে আপনি পাবেন আর কি, ঠিক আছে। তো যেমন হেলথ সায়েন্স রিপোর্টে কিন্তু মোটামুটি হেলথের এটা সবগুলো এরিয়া কভার করে, একটা ভালো দিক আর কি। তো এই গেল আর কি, টাকা লাগবে কি লাগবে না অনেকের মনে যে একটু খসখসানি ছিল, সেটা কথা। এক কথা যদি বলি যে টাকা লাগবে না, আপনি জাস্ট ওই ওই রকম জার্নাল সিলেক্ট করলে হবে, যেহেতু জার্নাল যেহেতু অভাব নাই, ঠিক আছে। আমি একটু ডিটেলস দেখাচ্ছি, আশা করি আপনাদের বিরক্ত লাগবে না, কারণ এগুলো আজীবন কাজে লাগবে। এবং এগুলো জানি না বলে আমরা আসলে ভুল করি। আমাদের ব্যাচের একজন আপু, উনি প্লসের, মানে প্লস একটা পাবলিশার। তো খুব মজার একটা কাহিনী শোনেন। উনি প্লস একটা পাবলিশার, উনি মেবি প্লস পাবলিক হেলথ নামক জার্নালে উনি সাবমিট করছিল। হ্যাঁ। তো উনার উনি যে জার্নাল সাবমিট করছিল, পরে জার্নাল বললো যে আপনার আর্টিকেলটা আমাদের এইমস এন্ড স্কোপের সাথে যায় না, আমরা কি এটা অমুক জার্নালে ট্রান্সফার করবো কিনা। অমুক জার্নালের সাথে যায়, মানে জার্নাল থেকে বলছে। তো উনি বলছে ঠিক আছে ট্রান্সফার করেন যেহেতু যায়। কিন্তু উনি ভুলটা যেটা করছে, উনি যখন আর্টিকেল সাবমিট করছে তখন সেটা ছিল বাংলাদেশের জন্য ফ্রি। কিন্তু পরে যে জার্নালে ট্রান্সফার করছে উনি সামহাও মানে খেয়াল করে নাই ওই জার্নালটা ছিল আবার এপিসি লাগবে, মানে আর্টিকেল প্রসেসিং চার্জ লাগবে। এখন যখন আর্টিকেলটা অ্যাকসেপ্ট হয়েছে, এখন তো জার্নাল বলতেছে আমাদেরকে $2500 দাও, এরকম। আর ওনার তো অবস্থা খারাপ, কারণ বুঝিনি তো, $2.5 লাখ একটা আর্টিকেল পাবলিশ করতে দেওয়া এটা খুব আনফরচুনেট। পরে আমি ওনাকে বলছি জার্নালে মেইল করেন, মেইল চালাচালি করে পরে মানে বলছে যে এটা আসলে মিস্টেকেনলি হয়েছে এবং এইভাবে হয়েছে, মানে আর্টিকেলটা তো ট্রান্সফার হয়েছে। পরে জার্নাল এটা অ্যাকসেপ্ট করছে, আর্টিকেলটাও পাবলিশ হয়েছে, ঠিক আছে। তো আমি যেটা বললাম এগুলো একটু ক্লিয়ার হয়ে নেবেন আর কি, ক্লিয়ার হয়ে হয়ে নেবেন, ঠিক আছে।
এই আর কি। ওকে, আচ্ছা। তো এই গেল আমাদের আর্টিকেল জার্নাল পাবলিশ করতে টাকা লাগবে কি লাগবে না এইটার কথা। আচ্ছা, এগুলো এগুলো বড় বড় পাবলিশার বা টপ জার্নাল গুলো ক্ষেত্রে অনেকে বলতে পারেন যে ভাই আমি তো অমুক ইউনিভার্সিটির জার্নালে পাবলিশ করতে চাই, $200 লাগবে, মালয়েশিয়ান বা তুর্কি। আমি এটা ছোট করতেছি না, কিন্তু আমাদের এই রিজিওনাল বিভিন্ন দেশের ইউনিভার্সিটির জার্নাল গুলা বেশিরভাগ ক্ষেত্রে লো কোয়ালিটির হয় বা ফেক হয়। মানে বেশিরভাগ ক্ষেত্রে, এটা আমি ইন জেনারেল বলতেছি, সবার ক্ষেত্রে প্রযোজ্য না। তো যেমন হয়তো ধরেন ইন্ডিয়ার তমুক ইউনিভার্সিটি জার্নাল, তুর্কির তমুক ইউনিভার্সিটি জার্নাল, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফেক না হলেও খুবই নর্মাল। $100, $150, $200 বিনিময়ে আর্টিকেল পাবলিশ করে দেয়। এটা বরং আরো লাভের চাইতে ক্ষতি বেশি, ঠিক আছে। আর্টিকেল পাবলিশের জন্য আমরা এত পাগল হওয়ার দরকার নেই, ভালো জার্নালে একটা আর্টিকেলে যথেষ্ট, ঠিক আছে। আচ্ছা, এই গেল আমি যেটা বললাম পাবলিশিং মডেল, জার্নাল মেট্রিক্স ইত্যাদির কথাবার্তা, ঠিক আছে। এইবার দেখেন, আপনি অনেকে বলতে পারেন যে ভাই আর্টিকেল জমা দেন না কেন জার্নালে, জমা দেওয়ার আগে তো এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে। এখন কথা হলো আমরা আর্টিকেল জার্নালে জমা দেব কিভাবে। আর্টিকেল জার্নালে জমা দেবো কিভাবে, এবার একটু এটা একটু ঠান্ডা মাথায় বুঝেন। কথা কি ক্লিয়ার শোনা যায়? জি ভাই, শোনা যাচ্ছে। আপনার আজকে খুব মানে বোরিং লাগতেছে নাকি ঠিক আছে? ঠিক ঠিক আছে। আছে ভাই। ওকে, আচ্ছা। এখন আমরা আর্টিকেল জার্নালে কিভাবে জমা দেবো ব্যাপারটা বুঝেন। আপনি যদি এখন দারাজে কেনাকাটা করেন, আপনি কি টাকাটা সরাসরি গিয়ে দারাজের মালিককে দিয়ে আসবেন, নাকি বিকাশ, নগদ বা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দেবেন? উত্তর হচ্ছে পেমেন্ট গেটওয়ে। মানে একটা গেটওয়ে আছে, গেটওয়ের মাধ্যমে জমা দেবেন। মানে আপনি টাকা দেবেন হয়তো বিকাশকে, বিকাশ আবার দারাজকে দেবে, ব্যাপারটা এরকম, ঠিক আছে। ঠিক তেমনি আর্টিকেল জার্নালে নানাভাবে সাবমিট করা যায়, এক জার্নালের এক নিয়ম। তো দুনিয়ার বড় বড় পাবলিশার গুলা, বড় বড় পাবলিশার গুলা বলা যায়, ইন জেনারেল বলতেছি, বড় বড় পাবলিশার গুলা তারা সরাসরি আর্টিকেল জমা নেয় না। তারা এডিটোরিয়াল ম্যানেজার এবং ম্যানুস্ক্রিপ্ট সেন্ট্রাল নামে দুইটা কোম্পানির মাধ্যমে আর্টিকেল জমা নেয়। মানে ব্যাপারটা বুঝেন, একটু বুঝেন বিষয়টা, আমি একটু প্র্যাকটিক্যালি এটা একটু দেখাই। ধরেন আমি এই জার্নালে আর্টিকেল পাবলিশ করবো, ইন্টারন্যাশনাল জার্নাল অফ মেন্টাল হেলথ এন্ড এডিকশন। হ্যাঁ, খেয়াল খেয়াল করেন কিন্তু, ইন্টারন্যাশনাল জার্নাল অফ মেন্টাল হেলথ এন্ড এডিকশন। হ্যাঁ, এই যে এই জার্নালটাতে আমি আর্টিকেল পাবলিশ করব। এই জার্নালে আর্টিকেল আমি পাবলিশ করব। এই জার্নালের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ মেন্টাল হেলথ এন্ড এডিকশন। ওকে, এবার আমি দেখি কোথায় লেখা সাবমিট ইউর ম্যানুস্ক্রিপ্ট, আমি ক্লিক করলাম, সাবমিট ইউর ম্যানুস্ক্রিপ্টে ক্লিক করলাম। ক্লিক করার পর খেয়াল করেন, আমাকে কি ইন্টারন্যাশনাল জার্নাল অফ মেন্টাল হেলথের পেজে নিছে, নাকি এডিটোরিয়াল ম্যানেজার নামে একটা ওয়েবসাইটে নিয়ে গেছে? এই যে লিঙ্কটা খেয়াল করেন, এডিটোরিয়াল ম্যানেজার নামে একটা ওয়েবসাইট নিয়ে নিয়ে গেছে না? এই যে এডিটোরিয়াল ম্যানেজার, এই যে দেখতে দেখতে পাচ্ছেন উপরে, এই যে উপরে লিঙ্কের, জি ভাই, জি। এটা একটা ভায়া ওয়েবসাইট। ভায়া ওয়েবসাইট মানে আমার আর্টিকেলটা দেবো আমি এডিটোরিয়াল ম্যানেজারকে, আর এডিটোরিয়াল ম্যানেজার হচ্ছে জার্নালের সাথে লিঙ্ক আপ আর কি। মানে জার্নালের মনে করেন প্রতিনিধিরা এখানে আছে, কথার কথা। তো দুনিয়াতে সবচেয়ে বড় দুইটা পোর্টাল হচ্ছে, একটা হচ্ছে এডিটোরিয়াল ম্যানেজার, আর একটা হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট সেন্ট্রাল। ম্যানুস্ক্রিপ্ট সেন্ট্রাল মানে আমি যেমন আরেকটা জার্নাল এখানে দেখাই, এগুলো আসলে প্র্যাকটিক্যালি না দেখাইলে আপনারা বুঝবেন না। যেমন এই জার্নাল অফ, যেমন এলসবিআর এর সব আর্টিকেল এডিটোরিয়াল ম্যানেজারের মাধ্যমে আমরা সাবমিট করি, ঠিক আছে। আবার টেইলর ফ্রান্সিসের আর্টিকেল গুলো সাধারণত আমরা এই যে ম্যানুস্ক্রিপ্ট সেন্ট্রালের মাধ্যমে করি। দেখেন আমি এখানে সাবমিট অ্যান আর্টিকেলে ক্লিক করি, সাবমিট অ্যান আর্টিকেলে ক্লিক করলাম, দেখেন মানে এই জার্নালে ঢুকে সাবমিট অ্যান আর্টিকেল এটাতে ক্লিক করলাম। সাবমিট অ্যান আর্টিকেল একটু স্লো করতেছে। আচ্ছা, এটা আসুক। মানে আমি যেটা বুঝতে যাচ্ছি সেটা এটা হলো, আমরা যে আর্টিকেল জার্নালে জমা দেই সেটা কয়েক ভাবে হইতে পারে আর কি, জার্নালের নিয়ম ভেদে। তো এই যে আমি শিটে আবার যাই, সবচেয়ে বিখ্যাত হলো এডিটোরিয়াল ম্যানেজার এবং ম্যানুস্ক্রিপ্ট সেন্ট্রাল। এই দুইটাতে আর্টিকেল কিভাবে সাবমিট করে এটা যদি শিখতে পারেন, তাহলে দুনিয়ার অলমোস্ট সব জার্নাল শেখা হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ আপনি এদের ওয়েবসাইটে গিয়ে আর্টিকেল সাবমিট করবেন, এরা হচ্ছে জার্নালের সাথে মানে কাইন্ড অফ এরা থার্ড পার্টির মতো, এদের জার্নালের সাথে কোলাবোরেট করে দেন আর্টিকেল গুলো রিভিউ করবে, ঠিক আছে। তো যদি দেখেন যে আর্টিকেল সাবমিট করতে গেলে এডিটোরিয়াল ম্যানেজার বা ম্যানুস্ক্রিপ্ট সেন্ট্রাল আসতেছে, তাহলে বুঝবেন যে এটা মাস্ট একটা ভালো জার্নাল। মানে নর্মালি টপ পাবলিশার গুলাই এই দুইটা কোম্পানির সাথে যুক্ত আছে। এটা হচ্ছে দুইটা প্রসেস, একটা হচ্ছে এডিটোরিয়াল ম্যানেজার মাধ্যমে, আর হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট সেন্ট্রালের মাধ্যমে। এক জার্নাল এক নিয়ম আর কি। অথবা এই দুইটা না হলেও জার্নালের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমেও আমরা সাবমিট করতে পারি। যেমন ফ্রন্টায়ার, এমডিপিআই, এরা নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমেই
সাবমিশন নেয়। মানে আপনি ধরেন এমডিবিআই একটা আর্টিকেল সাবমিট করবেন, তো ওখানে সাবমিট এন আর্টিকেল ক্লিক করলে এমডিপিআই এর নিজস্ব সিস্টেম আছে, এমডিপিআই এর নিজস্ব সিস্টেম আছে। তো এই তিন ভাবে সাধারণত আমরা আর্টিকেল সাবমিট করি, হয় ভায়া ওয়েবসাইটের মাধ্যমে অথবা জার্নালের নিজস্ব সিস্টেমের মাধ্যমে। একটু পরে প্র্যাকটিক্যালি দেখাবো। এর বাইরেও ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো কোনো জার্নাল আর্টিকেল জমা নেয়, এদের বেশিরভাগ ভুয়া। ইভেন জার্নাল ওয়েবসাইটের মাধ্যমে জমা নেয়, এদের মধ্যে তো অনেক ভুয়া আছে, কিন্তু যারা ইমেল এবং হোয়াটসঅ্যাপে জমা নেয় বুঝবেন যে 99% ভুয়া। কারণ এখন আর এত আদি যুগ নাই যে মানুষ হোয়াটসঅ্যাপে আর্টিকেল জমা দেবে, বা শুধু ইমেলের মাধ্যমে, মানে আপনি জার্নাল ইমেল করে দিবেন আর্টিকেলটা হয়ে গেল। 99% কিন্তু বুঝবেন একদম দুর্বল বা ভুয়া জার্নাল, ঠিক আছে? তাহলে তিন ভাবে আর্টিকেল জমা হতে পারে: এডিটোরিয়াল ম্যানেজার, ম্যানুস্ক্রিপ্ট সেন্ট্রাল, জার্নাল ওয়েবসাইট, আরো দুই একটা ওয়েবসাইট নাম করা আছে, আমিও তো মনে নাই। তো যেটা বললাম আর কি। ওকে। আহ একজন বলেন যে বিজনেস রিলেটেড জার্নাল কি কম? না, বিজনেস রিলেটেড জার্নাল কম না। যিনি প্রশ্ন করছেন, আপনি এবিডিসি জার্নাল র্যাঙ্কিং লিখে সার্চ করবেন, অস্ট্রেলিয়ান বিজনেস ডিন কাউন্সিল, ওরা বিজনেস ফিল্ডের সব ভালো জার্নালের তালিকা প্রকাশ করে। দেখবেন যে এখানে শত শত বা হাজার হাজার জার্নালের নাম আছে। এবিডিসি জার্নাল র্যাঙ্কিং লিখে সার্চ করবেন, ঠিক আছে? বিজনেস ফিল্ডের কথা বলতে চাই। ওকে। আর এমনিতে অ্যাজ ইউজুয়াল অন্যভাবে হবেই, আগের দিন নিয়মগুলো দেখাই, সিস্টেম দেখাইছে। ওকে। তো যেটা বললাম যে এই সিস্টেম গুলোর মাধ্যমে আর্টিকেল আমরা জার্নালে জমা দেবো। ওকে, রাইট। এইবার আমরা ধরেন আমাদের আর্টিকেলটা জমা দেবো, এই যে আমরা এখন জমা দেওয়ার প্রসেসে আসছি। মানে আমরা এই যে ফর্মালিটি গুলা, আর্টিকেল মানে জার্নাল খুঁজবো, জার্নালের নাম চূড়ান্ত করব, চূড়ান্ত করে দেখবো যে এইমস এন্ড অবজেক্টিভ ঠিক আছে কিনা, ইম্প্যাক্ট ফ্যাক্টর ঠিক আছে কিনা, সব দেখলাম। কেমনে জমা দেবো, কোন ওয়েবসাইটের মাধ্যমে, সেটাও দেখলাম। এইবার আমরা ধরেন একটা আর্টিকেল জার্নালে জমা দেবো, আর্টিকেল জার্নালে জমা দেবো। এখনই আসল খেলা শুরু। খেলা শুরু মানে হচ্ছে, দেখেন, এই যে আর্টিকেল জার্নালে জমা দেওয়া কেন কঠিন জানেন? কঠিনের সবচেয়ে বড় কারণ হলো, আমরা তো একটা ম্যানুস্ক্রিপ্ট লিখে শেষ করি, মানে আর্টিকেল লিখে শেষ করে আপনারা হয়তো আমাকে দিচ্ছেন, আপনারা ভাবছেন মোর্শেদ ভাই আর্টিকেলটা জার্নালে জমা দেয় না কেন? কিন্তু বিষয়টা হলো যে একটা আর্টিকেলের মূল ম্যানুস্ক্রিপ্টের সাথে আরো অনেক কিছু জার্নালে জমা দেওয়া লাগে। জার্নাল ভেদে ভিন্ন, কিন্তু অনেক কিছুই জার্নালে জমা দেওয়া লাগে। বিষয়টা বুঝেন, এটা একটু মাইন্ড করেন। আমাদের দেশে একটা কথা বলে এরকম যে, মানে বাচ্চা জন্ম দেওয়ার চাইতে জন্ম নিবন্ধন করা কঠিন। আর্টিকেলের ক্ষেত্রে এরকম যে আর্টিকেল মানে ইয়ে করা, সেটা আর্টিকেল লিখার চাইতে আর্টিকেল সাবমিট করা কঠিন। কেন কঠিন? বেশিরভাগ জার্নাল মূল আর্টিকেলের পাশাপাশি আরো কিছু ডকুমেন্ট চায়। মূল আর্টিকেলের পাশাপাশি আরো কিছু ডকুমেন্ট চায়। যেমন ধরেন আমাদের এখানে আহ ডক্টর আদিল ভাই, উনি উনি একটা আর্টিকেল লিখলো, উনি এখন সাবমিট করতে বসছে। সাবমিট করতে বসার পর উনি দেখলো যে সাবমিট করতে যাওয়ার পর বলতেছে আপনার মেইন ডকুমেন্ট দিন। ওকে, উনি মেইন ডকুমেন্ট দিল। পরে বললো অথর ডিটেলস দিন, অথর ডিটেলস উনি দিল। 3 নাম্বার বলে একটা ডিসক্লোজার ফর্ম দিন। এখন কথা হলো, উনি ডিসক্লোজার ফর্ম মানে কি, ডিসক্লোজার ফর্ম পাবে কোথায়? ডিসক্লোজার ফর্ম মানে যে সহজ কথা বললে, আপনার কোন একটা ঘোষণা, যেমন আপনি বললেন যে এই আর্টিকেলে যে 5 জন অথর ছিল তারা সবাই কাজ করছে, কেউ কাজে ফাঁকি দেয় নাই, এরকম একটা ফর্ম। এখন এই ফর্মের নমুনা আমার কাছে আছে, খেয়াল করেন। এই যে ডিসক্লোজার ফর্ম, আমি যদি এখানে শিটে এখানে আছে, হ্যাঁ, ডিসক্লোজার ফর্ম। এই যে আর্টিকেলের টাইটেলের নাম, অথরদের নাম লিখবেন এখানে বক্সে। দেন বলবেন আর কি যে আমরা সব অথর ঠিক মতো কাজ টাজ করেছি। একটা জেনারেল স্টেটমেন্ট আর কি, কোনো ধরনের নীতিমালার ভায়োলেশন হয় নাই, এরকম একটা ফর্ম। যদি জার্নাল চায় সেই জার্নালে জমা দিতে হবে, যদি জার্নাল চায়, না চাইলে তো দেওয়া লাগবে না। এখন এই যে আমরা যারা বিগিনার, আমরা আর্টিকেল জমা দিতে গেলে ডিসক্লোজার ফর্ম লাগবে। কোথায় পাবো ডিসক্লোজার ফর্ম? আমরা টেনশন আর আর্টিকেল পাবলিশ করতে পারি না। ওকে। মানে কেন আমরা এই জিনিসটা কঠিন বুঝেন? অনেকগুলো জার্নালে কাভার লেটার লাগে। কাভার লেটার মানে আপনি জার্নালের সম্পাদক বরাবর একটা অ্যাপ্লিকেশন লিখবেন আর কি, যে আমি একটু একটা নমুনা কাভার লেটার দেখাই, তাইলে বুঝতে পারবেন। এই যে কাভার লেটার নমুনা। এখন এই নমুনা গুলো দেখেন সো ইজি। নমুনা গুলো দেখলে আপনি ইজিলি জাস্ট ওই জার্নালের নাম এবং ইয়ার রিপ্লেস করেই রেডি করা যায়। যেমন এই দেখেন, এই যে একটা নমুনা আর কি, আপনি এখানে ডেটের জায়গায় ডেট বসাবেন, জার্নালের নামের জায়গায় জার্নালের নাম বসাবেন, টাইটেলের জায়গায় আপনার টাইটেলটা বসাবেন। দেন এটা একটা নমুনা আর কি, নমুনা কাভার লেটার। এখন এই যে জার্নালে কাভার লেটার দেওয়া লাগে, এই জিনিসটা তো আমরা অনেকে জানি না। আমরা আর্টিকেল সাবমিট করতে গেলে তখন হায় উতাশ করি যে এটা কই কই পাবো। অর্থাৎ এগুলা নমুনা নিয়ে বা এগুলা রেডি করে আপনার বসতে হবে। এটা জার্নাল চাইলে দেওয়া লাগবে, না চাইলে দেওয়া লাগবে না। আচ্ছা, আর কি কি লাগবে দেখেন, চেক লিস্ট গুলো দেখেন কি কি লাগবে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট,
আপনার আর্টিকেলের সাথে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিনা, জাস্ট লিখে দিবেন নো। সেটা আমাদের আর্টিকেলে আমি দেখাবো কোথায় লেখে, আর্টিকেলের নিচে গিয়ে রেফারেন্স আগে বলে দিই যে কোনো এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই। আচ্ছা, আবার দেখবেন যে বিশেষ করে বড় বড় পাবলিশার গুলো আর্টিকেল সাবমিট করতে গেলে রিভিউয়ার সাজেস্ট করতে বলে। মানে আপনার আর্টিকেলটা কারা রিভিউ করবে তাদের নাম, মেইল এবং ইউনিভার্সিটির নাম, মানে তাদের ঠিকানাটা আর কি সাবমিট করতে জার্নালে। মনে করেন আপনি একটা আর্টিকেল সাবমিট করতে গেছেন, সেখানে 3 জন রিভিউয়ারকে আপনার সাজেস্ট করতে হবে, লেখা আছে মিনিমাম 3 রিভিউয়ার বা মিনিমাম 1 রিভিউয়ার। এটা লেখা আছে, আমি একটু পরে প্র্যাকটিক্যালি দেখাবো। অনেকে বলতে পারেন যে ভাই আমি কোথায় রিভিউয়ার পাবো, কে করবে আমার পেপার রিভিউ? আচ্ছা, আপনাদের কি মনে হয় আপনি যাদের নাম সাজেস্ট করবেন জার্নাল কি তাদেরকে দিয়ে রিভিউ করাবে? বলেন তো, আপনার কি মনে হয়? ধরেন আপনি এটা আর্টিকেল আমার তো মনে হয় ভাইয়া করাবে আহ করবে না, এখানে করবে না। করাবে যারা না। করাবে না কেন বলেন তো? এটা বায়াস হইতে পারে। বাস হতে পারে, রাইট? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে। তাহলে তাহলে আচ্ছা, তাহলে আমার পাল্টা প্রশ্ন, আপনি যাদেরকে রিভিউয়ার হিসেবে সাজেস্ট করতেছেন জার্নাল যদি তাদেরকে নিয়ে রিভিউ নাই করায়, তাহলে জার্নাল রিভিউয়ার এদের নাম নিতেছে কেন বলেন তো দেখি। যে আসলে আমার কোনো ওই ফিল্ডে পরিচিত কেউ আছে কিনা দেখার জন্য বা আচ্ছা, আর আর বাদ দিয়ে দিবে। ওরা জার্নালের তো সব সিমিলার কোয়ালিটিটা রিকোয়েস্ট করবে। আচ্ছা, যারা নিজেকে আনমিউট করবেন আবার মিউট করে দিন, অথবা হ্যাঁ। আমরা আসলে রিভিউয়ার সিস্টেমটা বুঝি কিনা, রিভিউ যে হবে, বা আমরা ঘাটাঘাটি করে কিছু প্রফেসরের নাম কালেক্ট করতে পারছি কিনা। আচ্ছা, আর আর ফার্স্ট ফার্স্ট গ্রেড কোয়ালিটি এটা রিভিউ হয়েছে কিনা সেটাও বোঝার জন্য। সবগুলা পয়েন্টই কিন্তু ঠিক আছে, আমি এখনো মূল। কিন্তু মোর্শেদ ভাই এখানে একটা জিনিস মনে হয় চিন্তা করা দরকার। সেটা হলো আমি যে যদি একটা জিনিস এখানে মানে পাঠাই সেন্ড করি, আমার এই টপিক সম্পর্কে তার ধারণা আছে কিনা, সে এটা বুঝে কিনা, এটা তো আমার জন্য তাকে বলে দেওয়াটা বেটার হবে। ফর এক্সাম্পল আমি মনে করেন একটা বিষয়ের উপরে কাজ করলাম, এটা আমি তাদের সার্চ করি, হ্যাঁ অমুক ধরনের পিপল আমার এটা বুঝতে পারবে, তো আমি এর জন্য আমি ওদেরকে আমি হয়তো বলবো যে রিভিউ করার জন্য। আচ্ছা, ওকে, ঠিক আছে ঠিক আছে, আমি সবগুলো উত্তর নিলাম, সবগুলো উত্তরই অলমোস্ট হয়ে গেছে। মূলত রিভিউয়ার সাজেস্ট করা লাগে আপনার আর্টিকেলটার জন্য, এরা এই রিভিউয়ারদেরকে দেবে না যাদেরকে আপনি সাজেস্ট করছেন। কারণ তারা তারা তো বলবে হ্যাঁ অ্যাকসেপ্ট করে দাও, আমার পরিচিত মানুষ। কিন্তু ওই জার্নালে তো আরো আরো অনেক আর্টিকেল সাবমিশন পড়ে, তাই না? মানে ওই জার্নালে তো আপনার আর্টিকেলটাই না, আপনি এডুকেশনের শিক্ষার্থী, কিন্তু ওই জার্নালে তো এডুকেশন রিলেটেড ধরেন আরো 200 আর্টিকেল সাবমিশন পড়ে। এখন সেই 200 আর্টিকেলের জন্য তো জার্নালের রিভিউয়ার খুঁজতে হয়। মানে আমরা যখন আর্টিকেল জার্নালে জমা দেই, প্রসেসটা কি আমি একটু পরে এই ছবি আকারে দেখাবো। আমরা আর্টিকেল জার্নালে জমা দেওয়ার পর জার্নাল ইনিশিয়াল স্ক্রিনিং করে দেন রিভিউয়ার খোঁজে, মানে এই আর্টিকেলটা কার কাছে পাঠাবো, কে 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 করবে রিভিউ। তো আপনি যে রিভিউয়ারদের নামগুলো দিচ্ছেন, এতে আপনার আর্টিকেলটা হয়তো এই রিভিউয়ারদেরকে দেবে না, কিন্তু ওই জার্নালের অন্যান্য আর্টিকেল গুলা এই রিভিউয়ারদেরকে দিতে পারে। আমার কথা বুঝছেন? মানে আপনি যাদেরকে রিভিউয়ার, যেমন আমি আমার পেপারে হয়তো আমার 3 জন কলিগের নাম রিভিউয়ার হিসেবে দিয়ে দিলাম, বা পরিচিত 3 জনের নাম দিয়ে দিয়ে দিলাম, নাম ঠিকানা দিয়ে দিলাম আর কি। অনেক সময় অনেক জার্নালে এটাও থাকে যে কেন এরা রিভিউ করতে পারে বলে আপনার মনে হয় সেটাও বলুন। আপনি হয়তো ডিটেলস দিয়ে দিলেন, তখন আপনার পেপারটা তো রিভিউ করতে দেবে না, আপনার পেপারটা তো রিভিউ করতে দেবে না, কিন্তু ওই জার্নালে সাবমিট হওয়া অন্যান্য আর্টিকেল গুলা রিভিউ করতে দেবে ওনাদেরকে। ঠিক আছে, ঠিক আছে, এটা একটা ইয়ে আর কি। তো সাজেস্টেড এখন বলতে পারেন যে ভাই আমরা আর্টিকেল জমা দেওয়ার সময় রিভিউয়ারদের নাম ঠিকানা কই পাবো? উত্তর হচ্ছে এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আপনি জাস্ট যদি র্যান্ডমলি গুগল থেকেও 3 জন মানুষের, মানে ধরেন আমি এডুকেশনের শিক্ষার্থী, আমি এডুকেশন একটা টাইটেল লিখে গুগল করলেই তো পেয়ে যাবো এডুকেশন রিলেটেড বিভিন্ন অথরদের নাম, গুগল স্কলারে পেয়ে যাব। ওখান থেকে জাস্ট নাম, আর ওখানে কিন্তু সবারই কিন্তু মেইল মেইল আছে, ইউনিভার্সিটির নাম আছে, ওখান থেকে দিয়ে দিলে হবে। মানে সাজেস্টিং রিভিউয়ার জিনিসটা এটা জাস্ট আপনি দিচ্ছেন, কিন্তু এমন না যে ওরা এই এদেরকে পেপার দিবে। ফলে আপনি গুগল থেকে বা বিভিন্ন, যে আপনি যে পেপার গুলা পড়ছেন ওখান থেকেও 3 জনের নাম দিয়ে দিলে সমস্যা নেই। ঠিক ঠিক আছে, নাম দেবেন আর মেইলটা দিয়ে দেবেন, ঠিক আছে? এগুলো গুগল স্কলারে খুঁজলেই পাবেন আর কি, যদিও ফ্লেক্সিবল সাজেস্টেড উইদাউট রিভিউয়ার পারমিশনে দেওয়া যাবে, মানে যার নামটা আমি দিব কোনো তার কাছ থেকে পারমিশনের কোনো পারমিশন না, নেওয়া। এডিটের পারমিশনের কোনো দরকার নেই, ঠিক আছে? কারণ যার আর সাজেস্টেড রিভিউয়ারের নাম না দিলে কি হবে? ধরেন আমি না কাউকেই দিলাম না, না না, সাজেশন করলাম সেটা না। আমি 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 বলি 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 মানে সাবমিশন পোর্টালে হয় কি এক ধাপের পর আরেকটা, আপনি যদি না দেন আপনি সামনে আগাতে পারবেন না। আমার কথা কথা বুঝছেন? মানে আমি একটু পরে দেখাবো, এটা ধাপ বাই ধাপ আর কি। মনে করেন আপনি এখন 5টা ধাপ পার করে 6 নাম্বার স্টেপে আসছেন। 6 নাম্বার স্টেপে লেখা আছে রিভিউয়ারদের নাম সাজেস্ট করুন।
কারণ আপনি যদি বলেন যে না ভাই আমার তো পরিচিত কেউ নাই, কিন্তু কথা হলো আপনি কি এমন গবেষক যে আপনার ফিল্ডের কাউকে আপনি চিনেন না, আপনি কারো আর্টিকেল পড়েন নাই, কারো কাছ থেকে তথ্য নেন নাই, তো এটা দেওয়া কঠিন কিছু না, এটা গুগল করে গুগল স্কলার থেকেও দিয়ে দেওয়া যায়। আমি জাস্ট বললাম আর কি, যে আপনারা চেষ্টা করবেন যে ভালো রিভিউ সাজেস্ট করতে, যারা ভালো রিভিউ করতে পারে, এই আর কি। এটা কেমনে করবে একটু বলতো, প্র্যাকটিক্যালি এগুলা দেখাবোই। ঠিক আছে, আচ্ছা। আরেকটা জিনিস হলো কন্ট্রিবিউশন। মনে করেন একটা, মানে এটাও বিভিন্ন জার্নালে দেওয়া লাগে, আমি আবার বলি এক জার্নালের এক নিয়ম, মূলত দেওয়া লাগে মেইন ডকুমেন্ট। এটা সবার জন্য তো বাধ্যতামূলক মাস্ট, বা অথর ডিটেলস এগুলো দেওয়া লাগে। কাভার লেটারটা অলমোস্ট সব জায়গায় দেওয়া লাগে। আর এর বাইরে এই খুঁটিনাটি বিষয়গুলো যে জার্নাল চায় ওখানে দেওয়া লাগে, যেমন কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন যেমন এই যে বিএম যে দেওয়া লাগে কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন মানে এই পেপারে কে কোন জায়গায় কাজ করছে। তো এক জার্নালের ফরম্যাট একরকম, যেমন আহ, আমি কদিন একটা আর্টিকেল সাবমিট করছি, ওই মানে ওই স্টেপে আসলে একটা ফর্মের মতো আসে, বলে যে এই যে ইন্ট্রোডাকশন কে লিখছে, বা লেখা গুছাইছে কে, ম্যানুস্ক্রিপ্ট রাইটিং করছে কি, আমি এগুলো একটু পরেই প্র্যাকটিক্যালি দেখাবো। এটা জাস্ট যে 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 কাজ করছে এটা তো আর এসে আপনার ঘরে এসে চেক করবে না, আপনি জাস্ট অথর যারা আছে যে যে কাজ করছে ওটা ওখানে টিক চিহ্ন দিয়ে দিয়ে দেবেন আর কি। ঠিক আছে, সাবমিশন পোর্টালে দেখবেন, আমি একটু পরে দেখাবো। এগুলো কন্ট্রিবিউশন, মানে এই পেপারের কোন কাজে কে কতটুকু কন্ট্রিবিউশন করছে। আর হলো হাইলাইট, যেমন এসবিআর যারা আর্টিকেল সাবমিট করবেন এখানে হাইলাইট দেওয়া লাগে। হাইলাইট মানে হচ্ছে সহজ কথায় বললে আপনার পুরো আর্টিকেলের সম্পর্কে 2-3 লাইন লিখবেন আর কি, যে পুরো আর্টিকেল আপনি কি পাইছেন, মূলত মানে পুরো আর্টিকেল সম্পর্কে 2-3-4 লাইন। আমরা এটা সাবমিট করতে গেলে বলবো যে হাইলাইটিং পার্ট কি আর্টিকেলের। আপনারা দেখবেন যে এলসবিআর এ আমরা যখন আর্টিকেল পড়তে যাই, এলসবিআর এ আমরা যখন আর্টিকেল পড়তে যাই তখন দেখবেন যে হাইলাইট নামে একটা ইয়ে থাকে। দেখেন আমি যদি ঢুকি আর কি, সাধারণত এলসবিআর সবগুলো জার্নালে সাধারণত হাইলাইট নামে বিষয়টা থাকে আর কি। সবগুলাতে না থাকলেও, সবগুলাতে না থাকলেও যে জার্নালে নিয়ম আছে ওই জার্নালে দিতে হবে আর কি, যেমন টাকাটা আজকে ঢুকে নাই বুঝছো নি। এটা আচ্ছা, শুধু একটু একটু কথা না বলি প্লিজ। আচ্ছা, ওকে। তো যেটা বললাম যে হাইলাইট নাম একটা বিষয় আছে, জার্নাল চাইলে আপনার দিতে হবে, যেমন এই জার্নালে মেবি হাইলাইটটা দেওয়া লাগে না, তো এই জার্নালে নাই, কিন্তু যে জার্নালে আছে আমি বলতেছি সেই জার্নালে দেওয়া লাগে। ঠিক আছে, আচ্ছা। এরপর আরো আরো কিছু জিনিস আছে, আমি আবারও বলি, এই জিনিসগুলো না জানার কারণে আমরা হচ্ছে বুঝি না বা ইয়ে করতে পারি না। ঠিক আছে, হাইলাইট। আচ্ছা, আর একটা জিনিস আছে, মানে এগুলো হচ্ছে মেইন ম্যানুস্ক্রিপ্টের পাশাপাশি এই জিনিসগুলো জার্নালে জমা দেওয়া লাগতে পারে। আর আছে যে ডেটা এভেইলেবিলিটি স্টেটমেন্ট। এভেইলেবিলিটি স্টেটমেন্ট কি? আচ্ছা, ডেটা এভেইলেবিলিটি স্টেটমেন্ট খেয়াল করেন, আমি বিশেষ করে প্রাইমারি আর্টিকেলের ক্ষেত্রে, তো মানে আপনার গবেষণার ডেটা কোথায় পাওয়া যাবে এইটা আপনি আপনার আর্টিকেলের নিচে লিখে রাখবেন। আমি একটু পরে প্র্যাকটিক্যালি দেখাবো বলছি, তাও বলি মানে এই যে আপনি ফিল্ড ওয়ার্ক করলেন, এসপিএসসি অ্যানালাইসিস করলেন, আপনার গবেষণার যে ডেটা গুলা, কোশ্চেনিয়ার, সেই কোশ্চেনিয়ার গুলা কোথায় গেলে পাওয়া যাবে এইটা আপনি পেপারে ডেটা এবিলিটি স্টেটমেন্টে বলে দিতে হবে যদি জার্নাল চায়। মানে আপনি এখন কত এগুলা ডেটা এবিলিটি স্টেটমেন্টটা কি, এই যে এখানে চিত্রতে অনেকগুলা ডেটা এবিলিটি স্টেটমেন্ট আছে। আমি জাস্ট বিষয়টা সহজে বুঝাই দিই। মানে আপনি ওখানে, আপনি ধরেন ডেটা এবিলিটি স্টেটমেন্ট নামে ম্যানুস্ক্রিপ্টের নিচে, আমি জাস্ট একটা নমুনা দেখাই আপনাদেরকে। ধরেন এইটা হচ্ছে আমাদের একটা ম্যানুস্ক্রিপ্ট, হ্যাঁ, ম্যানুস্ক্রিপ্ট। আমি জানি না এটাতে ডেটা এবিলিটি স্টেটমেন্ট আমরা দিছি কিনা। এই যে দেখেন, ডেটা অ্যাভেলেবিলিটি স্টেটমেন্ট, আমি বলছি যে দ্য ডেটা দ্যাট সাপোর্ট দ্য ফাইন্ডিংস অফ দ্য স্টাডি আর অ্যাভেলেবল অন রিকোয়েস্ট ফ্রম বললাম যে করসপন্ডেন্ট অথর উনাকে মেইল করলে এই গবেষণার ডেটাগুলা পাওয়া যাবে। ঠিক আছে, বললাম যে ডেটাটা পাবলিকলি অ্যাভেলেবল না, কারণ রেস্ট্রিকশন আছে। মানে যেহেতু যদি এরকম সেন্সিটিভ রিসার্চ হয়, পার্টিসিপেন্টের তথ্য থাকে, তো বেশিরভাগ রিসার্চের ক্ষেত্রে আপনি এই স্টেটমেন্টটা দিয়ে দিবেন। হ্যাঁ, একবার ডেটা অ্যাভেলেবিলিটি স্টেটমেন্ট, যে করসপন্ডিং অথরকে মেইল করলে এটা পাওয়া যাইতে পারে। এখানে এটা নানান ভাবে বলা যায়, এখানে অনেকগুলা স্যাম্পল আছে, জাস্ট এটা অ্যাভেলেবিলিটি স্টেটমেন্টে সার্চ করলে হবে। অথবা আপনি চাইলে কোন একটা ওয়েবসাইটে আপলোড দিয়ে বলতে পারেন যে অমুক ওয়েবসাইটের অমুক লিঙ্কে গেলে এই গবেষণার ডাটা পাওয়া যাবে। বা আপনি চাইলে কোনো একটা রিপোজিটরি ওয়েবসাইটে, বিভিন্ন রিপোজিটরি ওয়েবসাইট আছে, সেখানে আপলোড দিয়ে বলতে পারেন যে অমুক অমুক জায়গায় এই গবেষণার ফাইলগুলো আছে। নানান ভাবে বলা যায় আর কি। এই যে এই যে এখানে এই স্টেটমেন্টটা দিতে পারেন,
এই স্টেটমেন্ট দিতে পারেন। এরকম নানান ভাবে আর কি স্টেটমেন্টটা রেডি করা যায়। এখানে অনেকগুলো নমুনা আছে, আপনারা ডেটা এভেলেবিলিটি স্টেটমেন্ট লিখে সার্চ করলেই পাবেন আর কি। ঠিক আছে, এটাকে বলে ডেটা এভেলেবিলিটি স্টেটমেন্ট। ওকে, এটাও পেপারে যদি চাই দেওয়া লাগবে, এটা অনেক পেপারে চায়, এটা দেওয়া লাগবে। তারপর আরেকটা জিনিস আমি আবার বলি, এগুলো ভয় পাওয়ার কিছু নাই, সবগুলার নমুনা দিয়ে দেওয়া হবে। কাজ করতে করতে দেখবেন এগুলা, ছিল কাজ করতে করতে দেখবেন এগুলা কমন হয়ে গেছে। ঠিক আছে, আরেকটা হচ্ছে লাস্ট হলো ফান্ডিং ইনফরমেশন। এটা মানে আপনি ফান্ড পাইছেন কিনা আর কি, ফান্ডিং ইনফো তো লিখে দিবেন যে দা রিসার্চ, মানে এই গবেষণা ফান্ডিং পায় নাই, এই কথাটা আপনি লিখে লিখে দিবেন আপনার ম্যানুস্ক্রিপ্টের শেষে বা কোনোটা আলাদা ফাইলে, এটা জার্নালের ফরম্যাট অনুযায়ী। ঠিক আছে, এই যে ফান্ডিং স্টেটমেন্ট লেখা আছে, দিস ইজ সেলফ ফান্ডেড রিসার্চ। ঠিক আছে, দেখছেন। আরটা হচ্ছে একনলেজমেন্ট। একনলেজমেন্ট এই গবেষণায় কারা কারা হেল্প করছে বা কাদের কাদের প্রতি আপনি কৃতজ্ঞ, সেগুলো আপনি লিখতে পারেন। এই যে বাড়তি জিনিসগুলা, মানে এগুলো হচ্ছে মূল ম্যানুস্ক্রিপ্টের বাইরে গিয়ে বাড়তি জিনিস। এই জিনিসগুলো আসলে আমাদের জন্য যারা নতুন, আমাদের জন্য খুব পেইনফুল, মানে আমরা এগুলা রেডি করতে পারি না বলে আমরা জমা দিতে গিয়ে আটকে যাই। তো আমি সবগুলা ফাইলের নমুনা কিন্তু এখানে আছে, দেখেন এই যে আমার এই ড্রাইভে, এ দেখেন কি কি আছে। যেমন এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা জানি কিসের অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, এটা মেবি ওয়েবার অ্যাপ্লিকেশন। এই যে মানে ধরেন কোন একটা জার্নালে আর্টিকেলের ফি আছে, কিন্তু আপনি ডিসকাউন্টের জন্য আবেদন করতে চান, তাহলে কিভাবে আবেদন করবেন? এই যে এখানে একটা নমুনা আমি দিয়ে দিয়ে দিছি, এই নমুনাটা ফলো করতে পারেন। মানে এপিসি ডিসকাউন্টের আবেদন কিভাবে করবেন, আর্টিকেল প্রসেসিং চার্জ ফ্রি করার জন্য আর কি জার্নাল কিভাবে মেল করবেন, এই নমুনাটা এখানে দেওয়া আছে। এই ফাইলগুলো কিন্তু কারোর শেয়ার করবেন না। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা জিনিস হলো, এই একটা ফাইল হচ্ছে অথর লিস্ট চেঞ্জ, যদিও এটা করার দরকার নাই, খুব বিপদে না পড়ে। সেটা হচ্ছে যদি কখনো মনে হয় যে কোনো একজন অথরেরকে আপনি দিয়ে দিয়েছেন আগে বা পরে, তাইলে কিভাবে মেইল মেইল করবেন জার্নালকে, এই যে এখানে নমুনাটা আছে। ঠিক আছে, মানে অথর লিস্ট চেঞ্জ করা বা কাউকে মনে করেন আর্টিকেল সাবমিশন চলাকালীন সময় কাউকে অ্যাড দেওয়া বা কাউকে বাদ দেওয়া। ঠিক আছে, এখন এই কাউকে অ্যাড করা বাদ দেওয়া এগুলো অনেক বিশাল প্রসেস, এবং বললে আপনাদের বিরক্ত লাগবে। সহজ কথা হইলো, সাধারণত আর্টিকেল জার্নালে জমা দেওয়ার পর সাধারণত কাউকে বাদও দেওয়া যায় না, কাউকে অ্যাডও করা যায় না। কিন্তু জার্নালে সিস্টেম আছে, আমরা চাইলে কাউকে অ্যাড করতে পারি বা বাদ দিতে পারি। সেক্ষেত্রে মনে করেন আমরা 5 জন মিলে একটা আর্টিকেল জার্নালে জমা দিছি, আমি একজনকে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে প্রত্যেকটা অথরের নাম এবং সাইন দিয়ে জার্নালে আবেদন করা যায় যে অমুককে আমরা এই রিজনে তাকে আমরা আর্টিকেলে বাদ দিছি। মানে এখন রিজন গুলা কি, যেমন কথার কথা কেউ একজন কোন একটা দ্বীপে মনে করেন আটকা পড়ছে, তার সাথে কোনো যোগাযোগ ছিল না কারো, কেউ একজন অসুস্থ ছিল, তাকে রিচ করতে পারিনি, কিন্তু সে প্রজেক্টে কাজ কাজ করছে, এখন তাকে আমি অ্যাড করতে চাই। তো এরকম মানে ভ্যালিড বিভিন্ন কারণে আমরা একদম আর্টিকেল জার্নালে প্রসেস চলাকালীন সময়ে কাউকে অ্যাড দিতে পারি, বাদ দিতে পারি, কিন্তু জার্নালটা আবার যাচাই বাছাই করবে, এবং এতে আর্টিকেলটা একটু স্লো হয়ে যায়, মানে সাবমিশন থেকে পাবলিশিংটা স্লো হয়ে যায়, কারণ এটা আবার ওরা চেক করবে, চেক করে সিদ্ধান্ত জানাবে, এরকম আর কি। ঠিক আছে, যেটা বললাম এই যে চেঞ্জ, মানে কাউকে বাদ দেওয়া এবং অ্যাড করা যাবে সিস্টেম আছে, যা সিস্টেমটা কথা বললাম, তার নমুনাটা আমি দিয়ে দিছি। এই নমুনাগুলোতে কতটা দাম এটা হয়তো কখনো সমস্যা বললে বুঝবেন। আচ্ছা, অথর কন্ট্রিবিউশন একটু আগে যেটা বললাম, কোন অথর কি কি কাজ কাজ করছে, এখানে একটা নমুনা আছে। আপনার আর্টিকেল পড়তে গেলে আরো অনেক নমুনা পাবেন, এই যে এখানে নমুনাগুলো আছে, যে যাদের নামের সাথে ওয়ান আছে তারা কি কাজ করছে, টু আছে তারা কি কাজ করছে, এগুলা এখানে আছে। এই নমুনা যে ফলো করতে হবে নট নেসেসারি। ঠিক আছে, তারপর অথর স্টেটমেন্ট, এটা এক জার্নাল, আমি বলি যেগুলো এক জার্নালে এক নামে থাকে, এগুলো নিয়ে অত টেনশন করার কিছু নাই। যেমন এই যে এটাই ওই যে ডিসক্লোজার, মানে সব অথর কাজ করছে, কেউ ফাঁকি দেয় নাই, সবাই ইথিক্যাল ভায়োলেশন করে নাই কেউ। তারপর কাভার লেটারের নমুনা আছে, ফান্ডিং এর নমুনা আছে। আচ্ছা, এগুলো হচ্ছে যে মাস্ট জার্নালে জমা দেওয়া লাগবে। আর বিশেষ করে হেলথ ব্যাকগ্রাউন্ডের জন্য আরেকটা বাড়তি জিনিস লাগে, এটা সোশ্যালদের জন্য লাগে, কিন্তু বিশেষ করে হেলথের যারা প্রাইমারি আর্টিকেলে কাজ করবেন, সেটা হলো ইথিক্যাল অ্যাপ্রুভাল। মানে আপনার গবেষণা যে করছেন, আপনি ইথিক্যাল অ্যাপ্রুভাল কাদের কাছ থেকে নিছেন, একটা কোড থাকে ইথিক্যাল অ্যাপ্রুভালের, ওই কোডটা জার্নালে দেওয়া লাগে। ইথিক্যাল অ্যাপ্রুভালটাও যারা হেলথের আছেন, প্রাইমারি আর্টিকেল কাজ করবেন, এটা আপনার অনুমোদিত সংস্থা বা আপনার ইউনিভার্সিটি ডিসিপ্লিনারি কমিটি থেকে ইথিক্যাল অ্যাপ্রুভালটা নেওয়া লাগবে। তো এই হলো আর কি, দেখেন প্রি সাবমিশন চেকলিস্ট মানে। তবে এগুলো শুনে অনেকে মাথা ঘুরাইতে পারে, ভয় পাইতে পারেন, কিন্তু কথা হলো যে এগুলো তো সব জার্নাল তো চায় না, মানে সব জার্নাল তো চায় না যে হাইলাইটস কিভাবে দেবে। দেখেন হাইলাইটস এর নমুনা, এই যে হাইলাইটস এর নমুনা, হ্যাঁ, মানে এই গবেষণার মেইন ফাইন্ডিংস, এটাও কোনো কোনো জার্নাল চাইতে পারে। যাই হোক, তো আমি ধরে নিলাম
যে আমি ধরে নিলাম যে আমরা সব কিছু ঠিক আছে, মানে আমাদের সব কিছু ওকে আছে। এইবার আমরা একটা আর্টিকেল জার্নালে সাবমিট করব। এটা এখন আমি লাইভ দেখাবো। মানে মূল ক্লাস এখানে শেষ, কিন্তু এখন আমি আধা ঘন্টা আমি দুইটা পোর্টালেই আর্টিকেল সাবমিট করে দেখাবো, লাইভ দেখাবো। কারণ এটা লাইভ না না দেখলে আপনারা যতই আমি বইয়ের পড়া পড়াই, আপনারা বুঝবেন না যে আর্টিকেল জার্নালে কিভাবে সাবমিট করতে হয়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমাদের গত বেসের বেশ কয়েকজন কিন্তু নিজের আর্টিকেল সাবমিট করতে পারছেন। এবং আমাদের দুইটা আর্টিকেল রিভিউ আছে, দুটো আর্টিকেলই কিন্তু আমাদের ব্যাচের দুজন ওরা নিজেরা সাবমিট করছিল। ঠিক আছে, তো এই আমাদের মূল আলোচনা আর কি এতটুকু। এবার আমরা আর্টিকেল জার্নালে সাবমিট কিভাবে করে সেটা একটা দুইটা ডেমো দিয়ে দেখাবো। আমরা মনে হয় 5 মিনিটের জন্য রেস্ট করতে পারি, বা কারো প্রশ্ন থাকলে করতে পারেন। ঠিক আছে, আমরা এই জার্নালে ঢুকলাম, ঢুকে জাস্ট সাবমিট ইউর ম্যানুস্ক্রিপ্ট এখানে ক্লিক করলাম। তার আগে তার আগে অবশ্যই আপনি ইনস্ট্রাকশন ফর অথর এগুলো পড়ে নেবেন। মানে যেমন ম্যানুস্ক্রিপ্টের কোন রেফারেন্সিং স্টাইল মনে করেন, যদিও এগুলো বেশিরভাগ জার্নালে আসলে যে কোনো রেফারেন্সিং স্টাইলে নেয়, তো পড়ে নেবে যে লেখা আছে ইনস্ট্রাকশন ফর অথর। সাবমিট করার আগে পড়ে নেবে। যেমন এখানে বললো যে এরা কোন কোন টাইপের আর্টিকেল জার্নালে জমা নেয়। যেমন অথর লেটার নেয়, রিভিউ আর্টিকেল নেয়, ব্রিফ রিপোর্ট নেয়, ক্লিনিক্যাল কেস স্টাডি নেয়, কমেন্টারি নেয়। মানে কোন কোন টাইপের আর্টিকেল জমা নেয় এটা এখানে বলা আছে। তারপর আহ এখানে আপনার কোন রেফারেন্সিং স্টাইল হবে দেখেন, এখানে যে বললো টাইমস নিউ রোমান 12। ঠিক আছে, এখানে বলা আছে এগুলো একবার পড়ে নেবেন। অ্যাবস্ট্রাক্ট কত ওয়ার্ডের বেশি হওয়া যাবে না, কিওয়ার্ড কয়টা কয়টা হবে। আবার ম্যানুস্ক্রিপ্ট আমি আবারও বলি, বেশিরভাগ জার্নাল বলে দেবে না যে আপনার কত পেজের মধ্যে লিখতে হবে, তবে একটা সীমা দিয়ে দেয় আর কি। ঠিক আছে, তবে এটা নিয়ে সমস্যা পড়বেন না। আচ্ছা, এবার এগুলো পড়ে নিই নাকি রেফারেন্সিং স্টাইল কি হবে। বললো যে এপিএ, বুঝতে পারছেন এরা এপিএ নেয়, অন্যরা হয়তো ভ্যানকুভার নেবে। তো এগুলো একটু একটু পড়ে নেবেন। তারপর এগুলো জাস্ট এক এক নজর একবার পড়ে নেবেন আর কি। ঠিক আছে, মোটামুটি ফর্মালিটি গুলা। এবার ধরেন আমরা একটা আর্টিকেল সাবমিট করবো। তো আমি সাবমিটে ম্যানুস্ক্রিপ্টে ক্লিক করার পর আমাকে এখানে নিয়ে গেছে। এটা হচ্ছে এডিটোরিয়াল ম্যানেজারের যে সাইট সেটা, মানে এডিটোরিয়াল ম্যানেজারের যে সাইট সেটা হচ্ছে এটা। এখন আমার এডিটোরিয়াল ম্যানেজার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, এই জন্য আমাকে জাস্ট ইউজার নেম এন্ড পাসওয়ার্ড এটা দেখাচ্ছে। আপনারা যদি রেজিস্টারে ক্লিক করেন, রেজিস্টার, এই যে রেজিস্টারে যদি ক্লিক করেন আপনারা দেখেন, তখন আপনাদের আবারও বলি এই এডিটোরিয়াল ম্যানেজার এবং ম্যানুস্ক্রিপ্ট সেন্ট্রাল এদের মাধ্যমে আর্টিকেল জমা দেওয়া একটু কঠিন, কারণ বড় জার্নাল গুলো এগুলো ফলো করে। তো তো প্রথমে আগে এই যে ফার্স্ট নেম লাস্ট নেম আর আপনার ইমেল অ্যাড্রেস, আরো আরো যা যা লাগে আর কি, সামনে আগে গেলে আপনার সাবজেক্ট চাইবে, ইউনিভার্সিটির নাম চাইবে, এরকম যা যা লাগে এগুলা দিয়ে আগে প্রথমে ঢুকে আর কি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল এডিটোরিয়াল ম্যানেজার একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, আমি যাতে বিরক্ত না হই। হ্যাঁ, আচ্ছা দেখেন, এই যে এখানে ইয়ে আছে, খেয়াল করেন, একটু ওয়েট। এখানে একদম জাস্ট আমি সহজ কথায় বলি, যে কোনো বড় পাবলিশার, বিশেষ করে বেশিরভাগ বড় পাবলিশার হয় এডিটোরিয়াল ম্যানেজারের মাধ্যমে নেয় অথবা ম্যানুস্ক্রিপ্ট সেন্টারের মাধ্যমে নেয়। মানে অনেকগুলা বড় পাবলিশারই এইভাবে আর্টিকেল জমা নেয়। তো জাস্ট ভিতরে লগ ইন করে ঢুকলেই এই ইন্টারফেসটা পাবেন, এটাকে বলে অথর মেনু। হ্যাঁ, এটাকে বলে অথর মেনু। আচ্ছা, আমার কথা কি শোনা যায়? দিলীপ ভাই একটু কনফার্ম করেন তো, আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে? জি 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 ভাইয়া শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। ওকে ওকে। আচ্ছা, এবার কি করবেন দেখেন, লেখা আছে সাবমিট নিউ ম্যানুস্ক্রিপ্ট। ওকে, সাবমিট নিউ ম্যানুস্ক্রিপ্টে ক্লিক করলাম। আবারও বলি, একটা যদি বুঝেন তাহলে অলমোস্ট সবগুলাই বুঝবেন। হ্যাঁ, দেখেন সাবমিট ম্যানুস্ক্রিপ্টে ক্লিক করলাম। আচ্ছা, আপনারা নিজেরাই বুঝবেন। দেখেন প্রথম ধাপ হলো আর্টিকেল টাইপ, মানে আপনি কি এডিটোরিয়াল না অথর লেটার, প্রাইমারি আর্টিকেল, রিভিউ আর্টিকেল, এখান থেকে ঠিক করবেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই এই জার্নালে তো এডিটোরিয়াল জমা দেওয়ার জায়গায় নাই, তার মানে এই জার্নাল এডিটোরিয়াল নেয় না। এখানে রেগুলার আর্টিকেল আছে, মানে প্রাইমারি আর্টিকেল এবং রিভিউ আর্টিকেল, লেটার টু এডিটর আছে, লেটার অফ ল, ব্রিফ রিপোর্ট, ক্লিনিক্যাল কেস স্টাডি, কমেন্টারি, এগুলো এগুলো আছে। তো যেগুলো আছে ওগুলাই আপনি দিতে পারবেন আপনার। যেমন আমরা এখানে আজকে একটা অথর লেটার সাবমিট করবো, তাহলে আমি দিলাম এই লেটার টু এডিটর, এই অপশনটা। ঠিক আছে, তাহলে লেখা আছে কি প্রসিড, প্রসিডে ক্লিক করলাম। ঠান্ডা মাথায় বুঝতে হবে কিন্তু, আপনি নিজেই বুঝবেন, পড়ে পড়ে আগাবেন নাকি সামনে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা,
ভাইয়া আমরা যে অথর লেটার সাবমিট করব, আমরা কি মেইন ম্যানুস্ক্রিপ্ট সাবমিট করব না, নাকি ওইটার পার্ট হিসেবে অথর লেটার সাবমিট করতে হবে? না 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 না, আমাদের যেটা বললাম যে নানান ধরনের আর্টিকেল হয়, এডিটোরিয়াল, অথর লেটার। এই অথর লেটার কিন্তু অথরের চিঠি না আপু, এটা হচ্ছে একটা আর্টিকেলের টাইপ টাইপ আর কি। বুঝতে বুঝতে পারছেন? মানে ও আচ্ছা, আর্টিকেলের নানান বুঝতে টাইপ পারছি। আছে, মানে এই মানে তাহলে আর্টিকেলটা মানে ম্যানুস্ক্রিপ্ট একটা কভার লেটার থেকে, কভার লেটার আর অথর লেটার এক না? এক এক না, এক না, এক না, এটা হচ্ছে আর্টিকেল একটা ওকে টাইপ ওকে। আর কি। বুঝতে পারছেন? আপনারা তো এটা বুঝেন আর কি। মানে আমাদের এডিটোরিয়াল একটা টাইপের আর্টিকেল, রিভিউ আর্টিকেল একটা টাইপের আর্টিকেল, প্রাইমারি আর্টিকেল টাইপের, ঠিক অথর লেটার একটা টাইপের আর্টিকেল আর কি। মানে কথার কথা মনে করেন আপনি একটা এডিটোরিয়ালে সাবমিট করতেছেন, তো নামটা এখান থেকে দিয়ে দিবেন যে আমি, হ্যাঁ, আর্টিকেল টাইপ, ওকে। 2 নম্বর ধাপ কি লেখা আছে? অ্যাটাচ ফাইল, ফাইল অ্যাটাচ করা, ফাইল অ্যাটাচ করা, ঠিক আছে। এখন দেখেন কি কি ফাইল লাগবে। আমি জাস্ট অ্যাটাচ ফাইলে যদি ক্লিক করি, দেখেন অ্যাটাচ ফাইলে ক্লিক করলাম। আচ্ছা, আমি ব্রাউজে ক্লিক করলাম, ব্রাউজ। আমি 2 নম্বর ধাপে চলে আসছি, অ্যাটাচ ফাইল। আচ্ছা, আমি 2 নম্বর ধাপে গিয়ে দেন আমার মূল ম্যানুস্ক্রিপ্টটাকে আপলোড দিই, হ্যাঁ। খেয়াল করেন, এই যে স্ক্রিন এডিশন, আমি মূল ম্যানুস্ক্রিপ্টটা আপলোড দিলাম অ্যাটাচ ফাইলে গিয়ে, হ্যাঁ। এখন এখানে দেখবেন উপরে লেখা আছে কি কি জিনিস আপলোড দেওয়া লাগবে। দেখেন এই যে বামে, বামে একটু খেয়াল করেন আপনারা, একটু বড় করা ট্রাই করি। এখানে বলতেছে যে এই অথর লেটারের জন্য 3টা জিনিস লাগবে: ব্লাইন্ড ম্যানুস্ক্রিপ্ট, টাইটেল পেজ, এবং ডিসক্লোজার অফ ইন্টারেস্ট। ব্লাইন্ড ম্যানুস্ক্রিপ্ট মানে 3টা জিনিস লাগবে। ব্লাইন্ড ম্যানুস্ক্রিপ্ট, ব্লাইন্ড ম্যানুস্ক্রিপ্ট মানে যে ম্যানুস্ক্রিপ্টে কোনো অথরদের কোনো নাম পরিচয় কিছু থাকবে না, ব্লাইন্ড ম্যানুস্ক্রিপ্ট থাকবে। কেউ একজন বলেন তো ব্লাইন্ড ম্যানুস্ক্রিপ্ট কেন দেবো, মানে এটার যুক্তিটা কি? বায়াসনেস প্রিভেন্ট করার জন্য। যেমন উদাহরণ দেন। ঠিক আছে, উত্তর আহ, ঠিক আছে। যেমন হচ্ছে, আমি একজন ইন্ডিয়ান রাইটার, আমারটা যদি ইন্ডিয়ান রিভিউয়ারের কাছে যায়, সে স্বভাবতই রাইট চাবে আমারটা পাবলিশ করে পজিটিভ দেখায় পাবলিশ করে রাইট দিতে। মানে নিউট্রালি রাইট বিচার হবে না আর কি। রাইট 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 রাইট। সহজ কথা হলো দুনিয়ার ভালো জার্নাল গুলা এক এক জার্নাল এক নিয়মে করে। ওভারঅল বলতেছি আর কি, যে দুনিয়ার ভালো জার্নাল গুলা তারা হচ্ছে ব্লাইন্ড রিভিউ করে। মানে আপনার ম্যানুস্ক্রিপ্টটা যখন কারো কাছে পাঠায় জার্নাল থেকে রিভিউ করার জন্য, রিভিউ তো করে ধরেন আমার আপনার মতো গবেষকরাই করে বা সিনিয়র গবেষকরা করে, তখন ব্লাইন্ড ম্যানুস্ক্রিপ্ট পাঠায়। ব্লাইন্ড ম্যানুস্ক্রিপ্ট পাঠানো মানে হচ্ছে সেখানে অথরের কোনো নাম ঠিকানা দেওয়া থাকে না। তো এখন যদি এমন হয়, দেখেন আমি বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশ থেকে একটা আর্টিকেল লিখছি, আমার আর্টিকেলটা পড়ে গেছে মনে করেন ইউএস এর একটা প্রফেসরের হাতে, সে তো দেখেই বলবে যে ইংরেজি হয় নাই, আর্টিকেল হয় নাই, ইত্যাদি ইত্যাদি। মানে স্বদেশী লোকের কাছে পড়লে যেমন পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক তেমনি এখানে নানানভাবে বায়াসনেস বা কারো শত্রুতাও থাকতে পারে। মানে অথরের প্রতি। ভাইয়া বোর্ড পরীক্ষার খাতা দেখার মতো নাকি রাইট এরকম? রাইট, বোর্ড পরীক্ষা খাতা দেখার মতো। আমি জানি না একটা ঘটনা সত্য কিনা। চার্লি চ্যাপলিন একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, তো প্রতিযোগিতার শিরোনামই ছিল, মানে প্রতিযোগিতাটা ছিল হচ্ছে যে চার্লি চ্যাপলিনের মতো কে কত ভালো করে অভিনয় করতে পারে, মানে চার্লি চ্যাপলিনের মতো অভিনয় করতে পারে কে, এটা হলো প্রতিযোগিতার শিরোনাম। সেখানে চার্লি চ্যাপলিন নিজেও ছদ্মবেশে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, তো তিনি চতুর্থ হয়েছে। বুঝতে পারছেন? তো জি ভাই, ঘটনা সত্য। ঘটনা মনে হয় সত্য, আমি যতটুকু জানি এটা আসলে একটা সত্য ঘটনাই। যে মনে করেন যে অমুক শাহরুখ খানের মতো কে অভিনয় করতে পারে, তো সেখানে শাহরুখ খান নিজেই চতুর্থ হয়ে গেছে। তো আমাদের একাডেমিক্যালি আসলে আহ খাতা খাতা দেখার ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় আমাদের টিচাররা হয়তো নিজের অজান্তে বা ইচ্ছা করে বায়াস হয়ে যান, ঠিক আছে। তো আমি যেটা বললাম যে জার্নাল গুলো এই জন্য ব্লাইন্ড রিভিউ এটা প্র্যাকটিস করে আর কি, ঠিক আছে। ডাবল ব্লাইন্ড হয়, ট্রিপল ব্লাইন্ড হয়। ডাবল ব্লাইন্ড মানে হচ্ছে যে আপনি চিনেন না রিভিউয়ারকে, রিভিউয়ার চিনেন না আপনাকে। আর ট্রিপল ব্লাইন্ড মানে হচ্ছে ধরেন এই যে, মানে ইভেন জার্নাল কর্তৃপক্ষ জানে না এটা কার কার পেপার, থার্ড পার্টি রিভিউ করে দেয় আর কি, ঠিক আছে। তো যাই হোক, তো এরা বললো যে কি কি আপলোড করতে। 1 নম্বরে এক নম্বর বললো ব্লাইন্ড ম্যানুস্ক্রিপ্ট, 2 নম্বরে টাইটেল পেজ, 3 নম্বরে ডিসক্লোজার ফর্ম। তো ব্লাইন্ড ম্যানুস্ক্রিপ্ট মানে যেই ম্যানুস্ক্রিপ্টে কোনো অথরের নাম ঠিকানা থাকবে না। এই যে আমরা একটু আগে যে ম্যানুস্ক্রিপ্টটা দেখতেছিলাম, এটা বলে ব্লাইন্ড ম্যানুস্ক্রিপ্ট, এবং বেশিরভাগ ভালো জার্নালই মোটামুটি এইভাবে নেয়। দেখেন এটা একটা ব্লাইন্ড ম্যানুস্ক্রিপ্ট, এখানে কোনো অথরের নাম ঠিকানা কিছু নাই, এটা আমাদের জমা দেওয়া লাগবে এক। 2 নম্বর হচ্ছে যে টাইটেল পেজ,
টাইটেল পেজ মানে এই না যে শুধু টাইটেল জমা দেবো, মানে টাইটেল পেজ মানে যেই পেজে টাইটেল থাকবে আর অথরদের নাম ঠিকানা। দেখেন এই যে লিস্ট অফ অল অথর, এই যে অথরের নাম, 1 নাম্বার অথর, 2 নাম্বার অথর, দেন যিনি করসপন্ডেন্ট অথর তার ঠিকানা। এটা হলো টাইটেল পেজ। এবং ওখানে বলা আছে যে টাইটেল পেজে আরো কিছু জিনিস থাকবে, যদি এটা বলে দেয় আর কি। দেখেন এখানে এই যে, সরি আমি যেন কোথায় ছিলাম, কোন ফোল্ডারে ছিলাম, এখানে বলা আছে যে টাইটেল পেজে আরো আরো কিছু, যেমন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ইনফর্ম কনসেন্ট, হিউম্যান রাইটস, মানে এগুলো প্রাইমারি আর্টিকেলের ক্ষেত্রে, এই আর্টিকেলের ক্ষেত্রে বলতে হবে না। যদি প্রাইমারি আর্টিকেল করতাম তাহলে আমাদের টাইটেল পেজে থাকতো যে আমরা এই গবেষণার কোনো ভায়োলেশন হয় নাই, বা পার্টিসিপেন্টদের কাছ থেকে কনসেন্ট নেওয়া হয়েছে, এগুলো এগুলোও থাকতে পারে আর কি। ঠিক আছে, এই গবেষণার ক্ষেত্রে এটা লাগবে না। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আপলোড দিয়ে দিলাম কি, একটু এটা একটু ছোট করি আর বড় করে ফেলছিলাম। আচ্ছা, প্রথমে আমরা টাইটেল পেজ আপলোড দিছি। আচ্ছা, এরপর আমরা তাহলে অর্ডার চেঞ্জ করতে পারবো পরে, সমস্যা নাই। আচ্ছা, এরপর আমরা আপলোড দেবো হচ্ছে এই যে ব্রাউজে ক্লিক করবেন, ব্রাউজে ক্লিক করে, আচ্ছা টাইটেল পেজ আমরা আপলোড দেবো। তো টাইটেল পেজ আমি আলাদা করে রাখছি, টাইটেল পেজ দিলাম, টাইটেল পেজ আপলোড। হ্যাঁ, আচ্ছা আমাদের প্রথম যেটা আপলোড করছি সেটা কি যেন করছিলাম, মেইন ম্যানুস্ক্রিপ্ট না? প্রথমে সেটা ছিল, প্রথমে আপলোড করছি ব্লাইন্ড ম্যানুস্ক্রিপ্ট, পরে আপলোড করছি টাইটেল পেজ। ঠিক আছে, এবার 3 নাম্বারে, 3 নাম্বার হচ্ছে ডিসক্লোজার অফ ইন্টারেস্ট ফর্ম। এবার দেখেন এই যে যারা আমরা নতুন, তারা তো আর্টিকেল সাবমিট করতে গেলে বলে যে ভাই এটা আবার কি। তা আমি যেটা বললাম, আমি আপনাদেরকে নমুনা দিয়ে দেবো, জাস্ট নমুনার মধ্যে আপনাদের লেখাগুলো বসায় দিলেই ডিসক্লোজার অফ ইন্টারেস্ট ফর্ম পাবে। এই যে এই ফর্মটা এটা যাচ্ছে। ঠিক আছে, মানে আপনার কারণে কোনো ভায়োলেশন হয় না ইত্যাদি ইত্যাদি, এরকম একটা স্টেটমেন্ট আপনি দিয়ে দিবেন। তাহলে 3 নাম্বার জিনিস, 3 নাম্বারে কি দেবো আমি, 3 নাম্বার দেবো হচ্ছে ডিসক্লোজার অফ ইন্টারেস্ট ফর্ম। ব্রাউজে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করার পরে ডিসক্লোজার অফ ইন্টারেস্ট ফর্ম। ঠিক আছে, আচ্ছা এগুলো হচ্ছে এখানে জমা দেওয়াটা বাধ্যতামূলক। অন্য ফাইল দিতে পারবেন, এই 3টা জিনিস লাগবে মাস্ট, নাহলে সামনে আগাতে পারবেন না। ঠিক আছে, ব্লাইন্ড ম্যানুস্ক্রিপ্ট, টাইটেল পেজ, আর এইটা ওকে। এবার যদি আপনার সবকিছু ঠিক থাকে, আপনার যদি সবকিছু ঠিক ঠিক থাকে, এইবার আপনি প্রসিডে ক্লিক করবেন, প্রসিড। আর যদি ভুল হয় তখন সে কিন্তু বলবে যে হ্যাঁ আপনার ভুল হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা দেখেন 2 নম্বর ধাপ আমরা কিন্তু পার হয়ে গেলাম, আর্টিকেল টাইপ, দেন অ্যাটাচ ফাইল। ঠিক আছে, দেন অ্যাটাচ ফাইল। একটু আমরা আরেকটা প্রাইমারি আর্টিকেল আছে জমা দেওয়ার ট্রাই করব, মানে দেখানোর ট্রাই করব। প্রাইমারি আর্টিকেলের ক্ষেত্রে হয়তো থাকতে পারে যে টেবিল, এবং মানে কোনো কোনো জার্নাল বলে টেবিল গ্রাফ গুলা ম্যানুস্ক্রিপ্টের ভিতরে থাকুক, কোনো কোনো জার্নাল বলতে পারে যে আপনি টেবিল গুলা আলাদা একটা ওয়ার্ড ফাইলে জমা দেন। সেক্ষেত্রে টেবিল গুলো আলাদা একটা ওয়ার্ড ফাইলে জমা দেবেন। এটা আসলে কি পড়ে পড়ে করবেন, বুঝছেন? সব জার্নাল তার এক নিয়ম ফলো করে না, স্বাভাবিক। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে জেনারেল ইনফরমেশন। এখানে বলা আছে যে অ্যাড ক্লাসিফিকেশন। ঠিক আছে, আচ্ছা মানে আপনার যে ম্যানুস্ক্রিপ্টটা, জার্নাল তো অনেকগুলা বিষয় নিয়ে কাজ করে, কোনগুলোর সাথে যায় আর কি। আমি যে অ্যাড ক্লাসিফিকেশনে ক্লিক করলাম, ক্লিক করলে আপনি নিজেই বুঝবেন এটা আসলে এগুলা মানে শেখানোর বিষয় না। যেমন এই জার্নাল হচ্ছে মেন্টাল হেলথ এবং এডিকশন নিয়ে কাজ করে। এখন আপনি যে কাজটা করছেন এটা মেন্টাল হেলথের কোন ডোমেইনের সাথে যায়, এখানে যেখানে এখানে যে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন, এই যে প্লাসে ক্লিক করলে, ধরেন আমার পেপারটা হয়তো মেন্টাল হেলথের, যেহেতু স্ক্রিন এডিকশন নিয়ে, মনে করেন আমার পেপারটা ডিপ্রেশন নিয়ে যায়, আমার ব্যাপারটা হেলথ পলিসির সাথে যায়, আপনি দেখবেন যে অনেকগুলোর সাথে মিলে যাবে, সেগুলো আপনি এখানে দিয়ে দিবেন। আবার এডিকশনের কোন বিষয়গুলোর সাথে যায় সেটাও দেখবেন। এই যে এখানে বললেন যে আপনার পেপারটা জেন্ডারের সাথে, বা হার্ম রিডাকশন, বা হেলথ পলিসি, এভাবে আপনি মানে সর্বনিম্ন 5টা, বা আপনি কোন কোন ডোমেনের সাথে যায় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করে দেন, সাবমিটে ক্লিক করবেন। ঠিক আছে, মানে জার্নালের যে ক্লাসিফিকেশন গুলো আছে আর্টিকেল টাইপের, মানে এরিয়া গুলো, সেটা হচ্ছে আপনার আর্টিকেলটা কোনটা কোনটার সাথে যায় এটা এখান থেকে ঠিক ঠিক করে দেবেন। আমি জানি না এটা কারো বুঝতে অসুবিধা হয়েছে কিনা, মানে বুঝতে অসুবিধা হওয়া উচিত না আসলে। যেন আমি প্রসিডে ক্লিক করলাম, পরের ধাপে যাচ্ছি। হ্যাঁ, পরের ধাপে যাচ্ছি, পরের ধাপে যাচ্ছি। এইবার এখানে বললো যে কিছু কোশ্চেনের উত্তর দেওয়া লাগবে। তো বললো যে আপনার ম্যানুস্ক্রিপ্টটা আপনি কোনো প্রি প্রিন্ট সার্ভারে জমা রাখছেন কিনা, মানে সকালে আপনার ম্যানুস্ক্রিপ্টটা কোনো সার্ভার আপনি জমা রাখছেন কিনা, রিপোজিটরিতে। আমি বললাম যে না, আমি কোথাও জমা রাখি নাই। আচ্ছা, এগুলো প্রশ্নগুলো দেখে দেখে বলবেন। ঠিক আছে, এগুলো এগ্রি করবেন জার্নালের নীতিমালার সাথে। আপনি কি কি জার্নালের রেগুলার ইস্যুতে সাবমিট করতেছেন না স্পেশাল ইস্যুতে?
নর্মালি জার্নাল মাঝে মাঝে কিছু স্পেশাল ইস্যু খোলে আর কি, যেমন আমাদের শোরুম গুলা মাঝে মাঝে ডিসকাউন্ট দেয়। জার্নাল কিছু স্পেশাল ইস্যু খোলে যে আগামী অমুক তারিখ থেকে অমুক তারিখ আমরা এই টপিকে আর্টিকেল নেবো। তো আপনি যদি স্পেশাল ইস্যুতে সাবমিট না করেন তাহলে আপনি করলে দিবেন ইয়েস, না করলে দিবেন নো আগে, ঠিক আছে? উফ, আমরা দেখি আমরা এইটা আমরা আমাদের এই লেকচারটা আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিতে পারি আর কি। আচ্ছা, এরপর হচ্ছে কমেন্ট। কমেন্ট মানে হচ্ছে যে আপনি যে কোনো বিশেষ কোনো কমেন্ট আছে কিনা যেটা আপনি এডিটরকে বলতে চান, এই জায়গায় খালি রাখলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে জাস্ট ম্যানুস্ক্রিপ্ট ডেটা। এই যে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা। লাস্ট ধাপে আমরা চলে চলে আসছি। দেখেন, পড়ে পড়ে করবেন। লেখা আছে কি টাইটেল, দেন টাইটেল, লেখা আছে টাইটেল, কোথায় যেন, এই যে লেখা আছে টাইটেল, দিলাম টাইটেল। লেখা আছে কিওয়ার্ড। আমার লেকচার নাম্বার 31-এ কিওয়ার্ড আর অ্যাবস্ট্রাক্ট নিয়ে কথা বলবো। আমি এটা শিখাই দেবো কেমনে কিওয়ার্ড গুলা হবে। আপাতত আপনার কিওয়ার্ড গুলা এখানে আপনি দিয়ে দেন। হ্যাঁ, আমি এটা লেকচার নাম্বার 31 আপনাকে দেখাবো। আর্টিকেলে নর্মালি 3 থেকে 5 বা 6টা কিওয়ার্ড থাকে। কিওয়ার্ড গুলা দিয়ে দিলাম এখানে। ভাই কিওয়ার্ড গুলো কি ভাই টাইটেল থেকে টাইটেল বেস হয়? না না না, যেটা বললামই তো, যেটা লেকচার নাম্বার 31-এ বলবো। এটা হচ্ছে মানে ম্যানুস্ক্রিপ্ট কে প্রতিনিধিত্ব করে এরকম কিওয়ার্ড গুলো আর কি। মানে আপনার আর্টিকেলটা যখন বিভিন্ন ইন্ডেক্সিং মানে বিভিন্ন জায়গায় দেবে ওরা, তখন ওই কিওয়ার্ডের বেসিস দেয় আর কি। আচ্ছা, এরপর অথর। দেখেন এটা গুরুত্বপূর্ণ। অথর মানে এই যে যেমন আপনি তো জমা দিচ্ছেন, আপনার অলরেডি অ্যাকাউন্ট খুলছেন, আপনারটা এখানে দেখাচ্ছে। এখন আপনি আরো 3 জন বা 4 জন যারা আপনার সাথে আছে এদেরকে অ্যাড করবেন। লেখা আছে অ্যাড আনাদার অথর। অ্যাড আনাদার অথরে ক্লিক করলাম। মানে একজন তো আপনি নিজে আসেনি, এখন আপনি আরো অথর কেমনে যোগ করবেন দেখেন। এই যে এবার ধরেন আমি আরেকজন যুক্ত করবো। আপনারা কেউ একজন জাস্ট আপনার মেইলটা একটু দেন তো। আমি সাবমিট করবো না, ভয় পাওয়ার কিছু নাই। জাস্ট নমুনা আর কি। হ্যাঁ, ধরেন মিস্টার, মনে করেন অথর নাম হচ্ছে নাবিদ ফারহান, তাহলে ফার্স্ট নেম হচ্ছে নাবিদ, লাস্ট নেম হচ্ছে ফারহান। হ্যাঁ, ফারহান। তারপর কি আছে, একাডেমিক ডিগ্রি। এটা বাধ্যতামূলক না, দিতে পারেন, না দিলে সমস্যা নাই। ইমেইল। আচ্ছা দেখ, আমি কারো একটা মেল দিয়ে দিই। ভাই টেম্পোরারি মেইলও তো ইউজ করতে পারেন। না না, এটা তো জমা দেবো না তো, সমস্যা না। এটা তো জমাই দেবো না, মানে আমরা জাস্ট মানে সাবমিশনের আগে আর জমা দেবো না আর কি। সমস্যা নেই, কেউ মেল দিলেও রিস্ক নেই। এরপর ইনস্টিটিউশনের নাম, আপনার ইউনিভার্সিটির নাম টাইপ করলে এখানে চলে আসবে, ঠিক আছে? ইউনিভার্সিটি অফ ঢাকা, বা যেটাই দেন না কেন, সরি, ইউনিভার্সিটি অফ ঢাকা দিলে ঢাকা চলে আসবে, যেটাই দেন ওটাই চলে আসবে। হ্যাঁ, সার্চ করলে ওদের ওয়েবসাইট থেকে নামগুলো আপনাকে ইউনিভার্সিটি অফ ঢাকা চলে আসছে, ঠিক আছে? নামগুলো এখান থেকে আছে আছে দেন হচ্ছে কান্ট্রি আর রিজিয়নটা গুরুত্বপূর্ণ, কারণ এটা অনুযায়ী সাধারণত ওরা ডিসকাউন্ট গুলো দেয়। তারপর বাইরে বাংলাদেশি দেবেন, ঠিক আছে? আচ্ছা, এখন একটা তো হচ্ছে আমি নিজে জমা দিচ্ছি। এখন করসপন্ডেন্ট অথর কি আপনি হবেন নাকি কে হবে, এটা আপনি অ্যাসাইন করে দিতে পারবেন। আমি যদি এখন এখানে টিক চিহ্ন দেই, দিস ইজ করসপন্ডিং অথর, এরপর কিন্তু জার্নালে সব কাজ এবং সব মেল কিন্তু উনিই পাবে। সাধারণত আমরা যে জমা দিই সেই করসপন্ডেন্ট অথর হই। এই যেখানে সেভে ক্লিক করবেন, সেভ দিস অথর, তাহলে হচ্ছে যে এই যে নাবিদ পারান উনি অ্যাড হয়ে গেল। এভাবে আপনি সবাইকে অ্যাড করতে পারবেন। যদি 10 জন অথর হয়, 10 জন অথরকে অ্যাড করতে পারবেন। দেন ফান্ডিং ইনফরমেশন, ঠিক আছে? দেন বলবেন যে এটা নট অ্যাপ্লিকেবল। আপনি ফান্ড পান নাই, তাহলে নট অ্যাপ্লিকেবল লিখছেন। ফান্ড পেলে ফান্ডের নাম বলতেন। এইবার আমি আর পরের ধাপটা আর দেখাচ্ছি না। পরের ধাপ হলো, আমি বলে দিই জাস্ট, আমি জাস্ট এই যে বিল্ড, যে আমি যদি বলি বিল্ড পিডিএফ ফর অ্যাপ্রুভাল, এটাতে ক্লিক করি, বিল্ড পিডিএফ ফর অ্যাপ্রুভাল, তাহলে ওরা আমাকে লাস্ট দেখাবে যে এই যে আপনার এই পুরো সাবমিশনটা দেখেন কোনো ভুল আছে কিনা। দেন আমি ওকে করে দিলে হয়ে যাবে। দেন আমি ওকে করি, মানে যে বুঝতে বুঝতে পারছেন আমরা এখন 6 নম্বর ধাপে আছি। এরপরে যে বিল্ড পিডিএফ ফর অ্যাপ্রুভাল, এটাতে ক্লিক করলে 10 সেকেন্ড পরে রিফ্রেশ দিলেই বলবে যে আপনার আর্টিকেলটা জার্নালে সাবমিট হয়ে হয়ে গেছে, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের লেকচার।
আর যেহেতু লেকচারটা ইউটিউবে আপলোড করবো, তো যারা ইউটিউবে দেখবে তারা যদি যুক্ত হতে চায়, আমি যে স্ক্রিনে নাম্বার আছে এটাতে যোগাযোগ করলে হবে। এই যে এই নাম্বার যোগাযোগ করলে হবে। যাই হোক,